হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ডব্লিউবি এক্সাম পোর্টাল। দেখো, আমাদের যে সিরিজ চলছে, যেটা তোমাদের এক্সাম পেপারকে আমরা এক্সপেক্টেড আকারে করাচ্ছি, এবং এক্সাম পেপারের যে কোশ্চেন্সগুলো আছে সেই কোশ্চেন্সগুলোকে আমরা এক্সপেক্টেড আকারে তোমাদের সামনে নিয়ে আসছি। এই যে কোশ্চেন সিরিজ, এই কোশ্চেন সিরিজটা যদি কেউ ভালো করে প্র্যাকটিস করো, সায়েন্সে মোটামুটি এই কোশ্চেন সিরিজ থেকেই তোমাদের 24 আউট অফ 25 কিন্তু করা যাচ্ছে। আমি বহু স্টুডেন্টের সঙ্গে কথা বলি, তারা আমাকে বলে যে স্যার 23 তো একদম নমিনাল করাই যাচ্ছে, দুটো কোশ্চেন্স কী হচ্ছে একটু দেখে করতে হচ্ছে, যাদের টাইম ম্যানেজমেন্ট ভালো তারা 25-এ 25ই করে আসছে। এই জন্য আমি বারবার বলবো, এই এক্সাম সিরিজটাকে প্লিজ ভালো করে দেখো। যদি তুমি এক্সাম সিরিজটাকে ভালো করে দেখো, তাহলে তুমি ইজিলি 25 আউট অফ 25 তুমি করতে পারবে, যদি তোমার প্রিপারেশন গুড থাকে। ঠিক আছে, এখানে কি কোশ্চেন দিয়েছে দেখো একটু ভালো করে। প্রশ্ন তোমাদের দিয়েছে যে ইফ দ্য ইনিশিয়াল ভেলোসিটি ইউ এবং ফাইনাল ভেলোসিটি 0 হচ্ছে, তাহলে অ্যাক্সেলারেশন তোমাদের ত্বরণ না মন্দনে যাবে। আমরা জানি যে যখন মন্দন হয় তখন আমাদের ইনিশিয়াল ভেলোসিটি তো থাকে, কিন্তু ফাইনাল ভেলোসিটি আমাদের 0 হয়ে যাবে, কারণ আস্তে আস্তে বেগ কমতে থাকবে। ঠিক আছে, ওই জন্য দেখো V0 দিয়েছে। এখান থেকে তোমাদের কী বার করতে বলেছে? ডিস্টেন্স বার করতে বলেছে। তো নর্মালি V² - U² = 2 × A × S করো, এটাই হচ্ছে বেস্ট ফর্মুলা। কারণ এখানে দেখো কোনো টাইমের উল্লেখ নেই। যখন টাইমের উল্লেখ নেই তখন আমরা এই ফর্মুলাটাকে কাজে লাগাই। ঠিক আছে, তো V² আমাদের কত? 0²। তার মানে বুঝতে পারছি আশা করি। U² কত আমাদের? 180 × 180। এটা হচ্ছে একটু বড় ভ্যালু। ঠিক আছে, 2 × S। হ্যাঁ, এস কত সেটা বার করতে বলেছি। এ কত আমাদের? -1। ঠিক আছে, এত ইন্টু এস ক্যালকুলেট করলে আমাদের অ্যান্সার বেরিয়ে যাবে। সো বেসিক্যালি দেখো এখানে কী হচ্ছে, 90 আসছে। ঠিক আছে, আর একটা জিনিস দেখো, এটা আমাদের কিলোমিটার/আওয়ারে আছে, কিন্তু অ্যান্সার তোমাদের মিটারে দেওয়া রয়েছে। এটা হচ্ছে ইম্পর্টেন্ট ফ্যাক্টর। ঠিক আছে, তো আমরা কী করব, এই যে পার্টটা রয়েছে এই পার্টটাকে আমরা প্রথমে কী করব, মিটার/সেকেন্ডে কনভার্ট করে নেবো। কারণ দেখো আমাদের ত্বরণও কিন্তু মিটার/সেকেন্ডে আছে। ঠিক আছে, সো মিটার/সেকেন্ডে কনভার্ট করতে গেলে কী করতে হবে, এখানে আমরা 180 বসাবো না। দেখো 180কে আমরা যদি মিটার/সেকেন্ডে কনভার্ট করি, তাহলে আমরা কী করবো, 5-এ 18 দিয়ে গুণ করবো। তাহলে বেসিক্যালি এটা কী হয়ে যাবে, এটা হয়ে যাবে 50 মিটার/সেকেন্ড হয়ে যাবে। ঠিক আছে, তার মানে এই 180গুলোর জায়গায় আমরা বেসিক্যালি কী বসাবো, আমরা 50 বসাবো। ঠিক আছে, এটাতেও আমরা কী বসাবো, আমরা 50 বসাবো। ওই জন্য 90 এখানে অ্যান্সারে আসবেই না কোনোভাবে ক্যালকুলেশানে। তো 50, এতে এটাকে এটা দিয়ে কাটো, তাহলে কত হচ্ছে তোমাদের? 25। ঠিক আছে, তো 25 × 25 মানে কত? 2500। আর এটাই আমাদের অ্যান্সার দাঁড়াবে। তোমরা বললো স্যার এখানে তো নেগেটিভে আসছে আমাদের অ্যান্সার। নেগেটিভে অ্যান্সার আসছে, তার কারণ পয়েন্ট টু বি নোটে, তার কারণ এখানে বেগ কমছে, তাই এই অ্যান্সারটা নেগেটিভে আসবে, কিন্তু অ্যান্সার আমাদের 2500 মিটারই হবে। ঠিক আছে, নেগেটিভ বলছে যেদিকে যাওয়ার কথা গতি তার উল্টো দিকে যাচ্ছে, মানে মন্দন হচ্ছে, এইটা বলতে চাইছে। সো এখানে অ্যান্সার ওই নেগেটিভই আসবে, কিন্তু 2500ই আমাদের অ্যান্সার আসবে। ঠিক আছে, নেগেটিভ ম্যাটার করছে না এখানে, কারণ এখানে ম্যাগনিচিউড ম্যাটার করছে। এখানে ডাইরেকশন বোঝানোর জন্য নেগেটিভকে ব্যবহার করা, কারণ আমরা কী জানি, এটা তো সরণ, তাই না? এটা তো সরণ। আর সরণের আমরা কী জানি, সরণ একটা ভেক্টর রাশি, সরণের মান এবং দিক দুটোই আছে। এখানে মান ম্যাটার করছে, সো মান আমাদের 2500 হবে। ডাইরেকশন বোঝানোর জন্য নেগেটিভ ব্যবহার করি। ঠিক আছে, তো যাই হোক, কারেক্ট আনসার আমাদের ওটাই আসবে। চলো পরেরটাতে। নেক্সট প্রশ্ন, হোয়াট ইজ দ্য মেন রিজন দ্য স্কাই অ্যাপিয়ার্স ব্লু? কী কারণে স্কাই ব্লু দেখায়, আকাশ নীল কেন দেখায়? দেখো, আকাশ নীল দেখায়, তার মেন যেটা রিজন, কারণ, সেটা কি? সেটা হচ্ছে তোমাদের যখন সূর্য থেকে আলোকরশ্মি আসে, পয়েন্ট টু বি নোটেড, যখন সূর্য থেকে আলোকরশ্মি আসে তখন কি হয়, তার থেকে সব রকমের আলোই আসে, কিন্তু সব থেকে ছিটকে যায় চারদিকে কোন আলো? সেটা হচ্ছে ব্লু অ্যান্ড ইন্ডিগো। ইন্ডিগো সব থেকে বেশি ছিটকায়। ঠিক আছে, বাট ব্লু আর ইন্ডিগো আর তোমাদের ভায়োলেট, এই তিনটে সব থেকে বেশি ছিটকায়। এটাও ছিটকায়। সমস্যা হচ্ছে এই তিনটের কালার প্রায় এক রকমের, ওই জন্য আমাদের চোখ আলাদা করতে পারে না, ওই জন্য আমরা আকাশকে মেনলি ব্লু দেখি। ঠিক আছে, সো কারেক্ট অ্যান্সার কী হবে? স্ক্যাটারিং অফ লাইট। দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এটা কী কারণে হয়? স্ক্যাটারিং অফ লাইটের কারণে হয়। ঠিক আছে, এই পার্টটা একটু পড়ে নিও, ভীষণ ইম্পর্টেন্ট। আমি এর একটা চার্ট তোমাদের করে দিই, দাঁড়াও। দেখো, সূর্য অস্ত যাওয়ার সময় লাল দেখায়, তাই না? সূর্যাস্ত হওয়ার সময় কেমন দেখায়? রেড দেখায়। ঠিক আছে, আর বা সূর্যোদয়ের সময় রেড দেখায়। সূর্যোদয় এ সময় তোমাদের কেমন দেখায়? রেড দেখায়, লাল দেখায়। দেখবে সূর্য ওঠা এবং অস্ত যাওয়ার সময় রেড দেখায়। নেক্সট তোমাদের যেটা অলওয়েজ মাথায় রাখবে, সেটা হচ্ছে তো তোমাদের যখন দিনভাগ, অর্থাৎ যখন 12 o'clock হয়, ঠিক আছে, 12 o'clock হয়, অর্থাৎ 12টার সময়, দুপুর 12টা, ঠিক আছে, দুপুরবেলা, তখন দেখবে সূর্যকে হলুদ দেখায়, ইয়েলো দেখায়। ঠিক আছে,
তারপর এই যে এখানে যেমনটা বলতে চেয়েছে যে আকাশ নীল, ঠিক আছে, আকাশ কি, আকাশ নীল, এই সমস্ত জিনিস কিসের কারণে হয় জানো? স্ক্যাটারিংয়ের কারণে হয়। স্ক্যাটারিং কিসের কারণে হয়? স্ক্যাটারিংয়ের কারণে হয় এগুলো। স্ক্যাটারিং মানে হচ্ছে কি, এখানে তোমাদের বিচ্ছুরণ বলেছে বটে, ঠিক আছে, তো মনে রাখবে স্ক্যাটারিং শব্দের অর্থ বেসিক্যালি বিক্ষেপণ হয়, বিক্ষেপিত হওয়া, ঠিক আছে। বিচ্ছুরণ বা বিচ্ছুরণের ইংরাজি হচ্ছে ডিসপারশন, বাংলা বিচ্ছুরণই বলে স্ক্যাটারিংকে যদি নর্মাল তোমরা নর্মাল বাংলা করো, কিন্তু ফিজিক্সে একে বিক্ষেপণই বলা হয়। বাট অ্যাকচুয়ালি ফিজিক্সে ইংলিশ টার্ম ম্যাটার করে, বাংলা টার্ম নয়। সেই জন্য স্ক্যাটারিং আর ওদিকে তোমাদের রিফ্র্যাকশনকে মনে রাখবে, ডিসপারশনকে মনে রাখবে, রিফ্লেকশনকে মনে রাখবে, ঠিক আছে, এই পার্টগুলোকে মাথায় রাখবে। এগুলো কিন্তু হয় তোমাদের স্ক্যাটারিংয়ের জন্য। এবার আমি আরেকটা কালি ইউজ করি। ধরো তোমাদের বলা হলো যে তোমাদের সূর্য, ঠিক আছে, অর্থাৎ তারাদের যে পজিশান, তারাদের পজিশান, আচ্ছা এক মিনিট, এই কালিতে লিখলে বুঝতে পারবে না, কালোই নেই। তারাদের পজিশন, তারপর তোমাদের তারাদের পজিশন হয়ে গেল, তারারা মিটমিট করে কেন, তারারা মিটমিট করে মানে টুইঙ্কলিং স্টার, মিটমিট করা, এই সমস্ত জিনিস যেগুলো, এগুলো অ্যাটমসফেরিক রিফ্র্যাকশনের জন্য হয়। কিসের কারণে হয়? অ্যাটমসফেরিক রিফ্র্যাকশন, ঠিক আছে। অ্যাটমসফেরিক রিফ্র্যাকশন শব্দের অর্থ কী? একটু মোটা করে নিই কেমন। অ্যাটমসফেরিক রিফ্র্যাকশন শব্দের অর্থ কী? তোমাদের বায়ুমণ্ডলীয় প্রতিসরণ, ঠিক আছে, বায়ুমণ্ডলীয় কী হবে? প্রতিসরণ, ঠিক আছে, বায়ুমণ্ডলীয় কী হবে? প্রতিসরণ, এই জন্য হয় তোমাদের। আর একটা আছে, সেটা হচ্ছে তোমাদের দেরি করে সূর্যাস্ত এবং সূর্যোদয়, এটাও তোমাদের কিন্তু ওই অ্যাটমসফেরিক রিফ্লেকশনের কারণে হয়। দেরি করে, লিখে দিচ্ছি, দেরি করে সূর্যাস্ত, ঠিক আছে, আর সূর্যোদয়, এইগুলো মনে রাখবে, কারণ এগুলোর উপর বেস করে কিন্তু প্রশ্ন দিচ্ছে, ঠিক আছে। এটাও কিন্তু তোমাদের এই অ্যাটমসফেরিক রিফ্র্যাকশনের কারণে হয়, এয়ারের কারণেই হয়। রেইনবো কী কারণে হয়? রেইনবো অনেক কারণে হতে পারে, মেন কারণ হচ্ছে তোমাদের, মেন যেটা কারণ সেটা হচ্ছে বিচ্ছুরণ। কিন্তু বিচ্ছুরণ ছাড়াও, বিচ্ছুরণের বাংলা কি, সরি ইংলিশ কি, ডিসপারশন, ঠিক আছে, ডিসপারশন। রেইনবো কিন্তু মেনলি ডিসপারশনের কারণে হয়, তবে ডিসপারশন ছাড়াও এখানে কিন্তু তোমাদের পূর্ণ প্রতিফলনও দেখা যায়, ঠিক আছে। আভ্যন্তরীণ প্রতিফলন, নট পূর্ণ প্রতিফলন, এখানে বেসিক্যালি হয় তোমাদের অর্ধ প্রতিফলন হয় বা পার্শিয়াল রিফ্লেকশন হয়, ঠিক আছে। তো আমরা এটাকে পূর্ণ প্রতিফলন বলি বটে, কিন্তু এটা আভ্যন্তরীণ রিফ্লেকশন দেখা যায়। তো আভ্যন্তরীণ রিফ্লেকশন বলতে পারো, ইন্টারনাল রিফ্লেকশন বলে এটাকে, ইন্টারনাল রিফ্লেকশনও দেখা যায়, ঠিক আছে। এছাড়া কি দেখা যায়? রিফ্র্যাকশনও দেখা যায়, রিফ্র্যাকশন ইত্যাদি কারণের জন্য রেনবো হয়। এই সব কটা কারণ তোমাদের দেখি। এছাড়া আরেকটা আছে, এই সূর্যোদয় সূর্যাস্তের ক্যাটাগরিতে আরেকটা পড়ে, সেটা হচ্ছে তোমাদের টিন্ডাল এফেক্ট। সূর্যোদয় সূর্যাস্ত রেড হয়, এছাড়া টিন্ডাল এফেক্ট হয়, টিন্ডাল এফেক্ট, এটাও কিন্তু তোমাদের এই স্ক্যাটারিংয়ের জন্য হয়। তো দেখো তিনটে পয়েন্ট আমি এখানে উল্লেখ করেছি, এই তিন ধরনের পয়েন্ট হয়, এই তিনটে টাইপকে তোমরা কিন্তু প্লিজ খেয়াল করো, কারণ পরীক্ষার সময় এগুলো নিয়ে কিন্তু গুলিয়ে যায়, ঠিক আছে। চলো নেক্সট পয়েন্টটাতে। পরের প্রশ্ন, কোন সরল স্থায়ী কলার কোষপ্রাচীর লিগনিন যুক্ত হয়? দেখো প্যারেনকাইমার যে কোষপ্রাচীর হয় সেটা মেনলি সেলুলোজ আর হেমিসেলুলোজ দিয়ে তৈরি হয়। এছাড়াও সুবেরিনও দেখা যায়, ঠিক আছে, সুবেরিনও দেখা যায়। যদি কোলেনকাইমা বলি, কোলেনকাইমাতে সেলুলোজও থাকে, হেমিসেলুলোজও থাকে, কিন্তু তার সাথে একটা এক্সট্রা পদার্থ থাকে যেটাকে বলা হয় পেকটিন। এই পেকটিন মেনলি এর যে নমনীয়তা সেটা প্রদান করে। স্ক্যারেনকাইমা মৃত কলা হয় এবং এতেই মেনলি লিগনিন থাকে, ঠিক আছে। সেলুলোজ হেমিসেলুলোজ তো থাকবেই, কারণ কোষ প্রাচীর মাত্রই সেলুলোজ আর হেমিসেলুলোজ মাস থাকবে, তার সঙ্গে কী থাকে, এখানে লিগনিন পাওয়া যায়। এবং এই কারণে এদের যে, দেখো এদের দেখতে কেমন একটু দেখাই, এটা এনসিআরটি পিকচার, দেখতে এরকম দেখায় এবং এর কোষ প্রাচীরগুলো অত্যন্ত মোটা হয়, ঠিক আছে। তো লিগনিন যুক্ত হয় কে? স্ক্লেরেনকাইমা। দিস উইল বি দ্য কারেক্ট অ্যান্সার হিয়ার, ঠিক আছে। চলো পরের প্রশ্ন বলছে, ফর ফার্টিলাইজেশন টু হুইচ পার্ট অফ দ্য ফ্লাওয়ার মাস্ট দ্য পোলেন গ্রেন রিচ? দেখো ফার্টিলাইজেশন কোথায় হয় আমরা জানি, এইটা হচ্ছে আমাদের গর্ভমুণ্ড, ঠিক আছে। এখানে এসে যখনই পরাগ পতিত হয় একে বলা হয়
তোমাদের পরাগ যে তোমাদের এসে পড়ছে, ঠিক আছে, একে বলা হয়, এক মিনিট, হ্যাঁ, বোর্ডের একটু সমস্যা আছে। ইয়েস, ঠিক আছে, কানেকশন পাচ্ছিলাম না। যাই হোক, পরাগ যখন এসে পড়ছে, ঠিক আছে, তখন একে কি বলা হয়? একে বলা হয় পরাগায়ন। কি বলা হয়? পরাগায়ন, বা তোমরা বলতে পারো পলিনেশন। ঠিক আছে, কি বলা হয়? পলিনেশন। পরাগ এসে পড়লো, এসে পড়ার পর কী হয়? এখানে তোমাদের গর্ভদণ্ড থাকে এবং এই জায়গায় থাকে হচ্ছে তোমাদের ওভারি। দিস ইজ ওভারি। ঠিক আছে, তো নিষেক কোথায় হয়? এই যে পরাগ এসে পড়লো, একে সোজা এখানে আসতে হয়, তবেই নিষেক সম্ভব। তো কারেক্ট অ্যান্সার কী হবে আমাদের? ডিম্বাশয় বা ওভারিতে কিন্তু আসতেই হবে। আর যদি বলা হয় পলিনেশন করার জন্য পরাগকে কোথায় আসতে হয়? সেটা হচ্ছে গর্ভমুণ্ডতে আসতে হয়, স্টিগমাতে আসতে হয়। ঠিক আছে, স্টিগমা বা গর্ভমুণ্ড, এই যে লেখা রয়েছে। ঠিক আছে, ক্লিয়ার? আর যদি বলা হয় স্টিগমা থেকে গর্ভাশয়ে যেতে পরাগ রেণুর যে পুংজনন কোষ, তাকে কোন পথ দিয়ে যেতে হয়? অ্যান্সার হবে তোমাদের গর্ভদণ্ড। গর্ভদণ্ড তোমাদের অ্যান্সার হবে তখন কিন্তু। ঠিক আছে, মনে রাখবে, ভীষণ ইম্পর্ট্যান্ট। চলো, পরের প্রশ্ন তোমাদের বলছে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ এ হেটেরোজেনাস মিক্সচার, মানে অসমসত্ব মিশ্রণ কোনটা? দেখো, বায়ু কিন্তু একটা হোমোজেনাস মিক্সচার এটা কিন্তু হোমোজেনাস। তোমরা বলো হোমোজেনাস কেন বায়ু? দেখো, বায়ু হোমোজেনাস এই কারণে, যদি তুমি তোমার পুরো রুমের বায়ুর যে কম্পোজিশন, অর্থাৎ ধরো অক্সিজেন যা আছে, কার্বন ডাইঅক্সাইড যা আছে, নাইট্রোজেন যা আছে, কার্বন মনোক্সাইড যা আছে, মানে যা যা গ্যাস আছে, সব গ্যাসের যদি তুমি একটা রেশিও করতে পারো, আর সেম রেশিও তুমি যদি একটা বোতলের মধ্যে থাকা তোমাদের বায়ুর মধ্যে করো, দেখবে রেশিও সেম আসবে। অর্থাৎ বায়ু যেখানেই থাকে না কেন, বায়ুর মধ্যে থাকা উপাদানগুলোর যে অনুপাত, সেটা সব জায়গায় একই হয়। এখানে যদি 1:2:3:4 হয়, যে কোনো জায়গাতে 1:2:3:4 হবে। ঠিক আছে, অর্থাৎ বায়ুর অনুপাতে উপাদানগুলো একইভাবে থাকে। ঠিক আছে, সুগার সলিউশনকে যদি তুমি দেখো, সুগার সলিউশনকে আমরা কি বলি? আমরা বলি দ্রবণ বলি। এবং এটা একদম ট্রু সলিউশনের এক্সাম্পল, প্রকৃত সলিউশনের এক্সাম্পল, কারণ দুটো জিনিস একসাথে মিক্সড আপ হয়ে যায়। ভিনিগারের ক্ষেত্রেও কিন্তু বেসিক্যালি তাই হয়। ঠিক আছে, ভিনিগারকে তুমি যেখানে নিয়ে যাবে না কেন, ভিনিগারের যে অ্যাসিটিক অ্যাসিড, ঠিক আছে, আর ওয়াটারের যে তোমাদের রেশিও, সেটা ভিনিগারের সব জায়গাতে সেম হয়। অ্যাসিটিক অ্যাসিড আর ওয়াটারের যে রেশিও, সেটা ভিনিগারে কী হয়? সেম হয়। ঠিক আছে, ভিনিগারের নিচের থেকে তুলে নাও, ভিনিগারের ওপর থেকে তুলে নাও, ভিনিগারের বোতলে মাঝের থেকে তুলে নাও, যেখান থেকে পারে তুলে নাও, ভিনিগার মানে এই রেসপেক্টই তোমাদের আসবে। ঠিক আছে, কিন্তু তুমি যদি সয়েলকে দেখো, সয়েলে কিন্তু তা হয় না। সয়েলে তুমি যদি দেখো, তোমার বাড়ির পাশের মাটি এক, বাঁকুড়ার মাটি আর এক। ঠিক আছে, আবার তুমি যদি চেন্নাইতে চলে যাও, তার মাটি আর এক। ঠিক আছে, তো মাটিতে তুমি দেখবে সব উপাদান সমানভাবে সমান প্রপোর্শনে থাকে না। সেই জন্য কারেক্ট আনসার এখানে কী হবে? সয়েল উইল বি দ্য কারেক্ট আনসার, যেটা আমরা হেটেরোজেনাস মিক্সচার হিসেবে বলি। ওকে, চলো। আচ্ছা, এখানে আর একটা জিনিস, এই ভিনিগারে কত পার্সেন্ট অ্যাসিটিক অ্যাসিড থাকে সেটা ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে, মনে রাখবে 5-8% অ্যাসিটিক অ্যাসিড থাকে কিন্তু। ঠিক আছে, 5-8% কী থাকে? তোমাদের অ্যাসিটিক অ্যাসিড থাকে। ঠিক আছে, এটা হিন্দি এনসিইআরটিতে মিস্টেক আছে, বাংলা এবং ইংলিশ এনসিইআরটিতে ঠিকই আছে। তো 5-8% কিন্তু অ্যাসিটিক অ্যাসিড থাকে, এটা কিন্তু তোমরা মনে রাখবে। ঠিক আছে, চলো, পরের কোশ্চেন দেখো। কোশ্চেন থেকে কীরকম কনফিউজিং করে জিজ্ঞাসা করা হয়েছে। বলেছে যে ব্লিচিং পাউডার কোন পদ্ধতিতে তৈরি করা হয়? ঠিক আছে, দেখো, ব্লিচিং পাউডার তৈরির জন্য আমরা ব্যবহার করি, একটা মিনিট, ব্লিচিং পাউডার তৈরির জন্য আমরা ব্যবহার করি CaOH(2)কে। ঠিক আছে, এবং তার সঙ্গে আমরা ব্যবহার করি ক্লোরিনকে। এই যে এটাকে বলা হয় স্ল্যাকড লাইম। কী বলা হয় এটাকে? কী বলা হয় এটাকে? বলা হয় স্ল্যাকড লাইম। ঠিক আছে, স্ল্যাকড লাইম কি? স্ল্যাকড লাইম হচ্ছে CaO, তার সঙ্গে জলকে মিক্সড আপ করলে আমরা স্ল্যাক লাইম পাই। ঠিক আছে, CaO তার সঙ্গে কাকে মিক্সড আপ করা হয়? জলকে। তবে আমরা কি পাই? আমরা স্ল্যাক লাইম পাই। আর এই স্ল্যাক লাইমের ওপর দিয়ে তুমি যখন ক্লোরিন গ্যাসকে চালাবে, তখন তোমাদের ক্যালসিয়াম অক্সিক্লোরাইড তৈরি হয়, অর্থাৎ CaOCl2 তোমাদের তৈরি হয়। ঠিক আছে, এবং তার সঙ্গে কিন্তু জলও তৈরি হবে, কারণ এই যে জলটা এক্সট্রা আছে, জলটা যাবে কোথায়? দেখতে পাচ্ছ এই CaO বেরিয়ে আসছে, দেখো, এই দেখো CaO বেরিয়ে আসছে, আর তার সঙ্গে ক্লোরিন অ্যাড হচ্ছে। এই CaO কিন্তু এই CaO বেসিক্যালি যেটা এর মধ্যে আছে, আর জলটা হচ্ছে এইটা যেটা বেরিয়ে আসে। বোঝাতে পারছি আমি? এইভাবে কিন্তু তোমাদের ব্লিচিং পাউডার প্রস্তুত করা। তো দেখো, অপশান দেখো, শুষ্ক, দেখো এখানে বলেছে স্ল্যাক লাইমের ওপরে ক্লোরিন গ্যাসকে প্রবাহিত করে। তো আমাদের কিন্তু, এক মিনিট, আমাদের কিন্তু সি অপশান এখানে কারেক্ট হবে। সি অপশান উইল বি দ্য কারেক্ট হিয়ার। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে? আচ্ছা, তোমাদের যদি বলা হয় যে বেকিং পাউডার কীভাবে, মানে বেকিং সোডা কীভাবে তৈরি করা হয়? ঠিক আছে, বেকিং সোডা কীভাবে তৈরি করা হয়?
বেকিং সোডা। দেখো বেকিং সোডা প্রস্তুত করার সময় কিন্তু তোমাদের NaCl দরকার হয়, ঠিক আছে, এবং NaCl এর কী দরকার হয়, NaCl এর গাঢ় সলিউশন দরকার হয়, ঠিক আছে। NaCl কিন্তু ডাইরেক্ট শুকনো NaCl নয়, এটা NaCl এর কী দরকার হয়, ব্রাইন সলিউশন দরকার হয়। ব্রাইন সলিউশন কি, গাঢ় NaCl এর সলিউশনকে আমরা ব্রাইন সলিউশন বলি। তার সঙ্গে কি করা হয়, NH3কে দেওয়া হয় এবং তার সঙ্গে জল দেওয়া হয় এবং তার সঙ্গে কার্বন ডাইঅক্সাইডকে দেওয়া হয়, তবে তোমাদের এখানে পাওয়া যায় বেকিং সোডা অর্থাৎ NaHCO3 পাওয়া যায়, ঠিক আছে। তার সঙ্গে NH4Cl অর্থাৎ অ্যামোনিয়াম ক্লোরাইডও উৎপন্ন হয়, ঠিক আছে। এই হচ্ছে তোমাদের টোটাল প্রসেস, দিস ইজ বেকিং সোডা, দিস ইজ বেকিং সোডা। আর আমরা জানি বেকিং সোডার সঙ্গে যখন আমরা টার্টারিক অ্যাসিডকে মিক্স করি তখন সেটা বেকিং পাউডার হয়ে যায় এবং সেটাকে ডেফিনেটলি শুকনো রাখতে হবে, জলে ভেজালেই গণ্ডগোল। ওই জন্য এয়ারটাইট প্যাকেটে কিন্তু বেকিং সোডা বেকিং পাউডারকে নিয়ে আসতে হয়, ঠিক আছে। এটা হচ্ছে টোটাল ব্যাপার। আজকে ব্লিচিং পাউডার জিজ্ঞেস করছে, কালকে বেকিং সোডা জিজ্ঞেস করতে পারে, ওই জন্য বলে দিলাম। চলো ইজি কোশ্চেন তোমাদের কি বলেছে দেখো, উত্তল লেন্স ব্যবহার করতে বলেছে, তো দিস ইজ উত্তল লেন্স, এ হচ্ছে তোমাদের উত্তল লেন্স। উত্তল লেন্সে তোমাদের কি বলেছে, F এবং 2F এর মাঝখানে কোনো বস্তুকে রাখলে, একটা কাজ করছি এই উপরে দেখিয়ে দিই, ঠিক আছে, কারণ পুরো জায়গাটাই তো ওই ব্যাটার স্লাইড দখল করে রেখেছে। এ হচ্ছে তোমাদের উত্তল লেন্স, বেঁকে গেল, এ হচ্ছে তোমাদের উত্তল লেন্স, ঠিক আছে। এই উত্তল লেন্সের এফ কোনটা, এইটা হচ্ছে আমাদের F, 2F কোনটা, এটা হচ্ছে তোমাদের 2F, ঠিক আছে। F আর 2F এর মাঝখানে কোনো বস্তুকে রাখতে বলেছে, দেখো F আর 2F এর মাঝখানে হবে কনভেক্স লেন্স কোনো বস্তুকে রাখলে কি ঘটবে, তো বলছে প্রতিচ্ছবি কোথায় তৈরি হবে। দেখো প্রশ্নটা কি দিয়েছে, প্রতিচ্ছবি কোথায় তৈরি হবে সেটা দিয়ে তোমাদের প্রশ্নটা কিন্তু দেওয়া হয়েছে। একটা জিনিস খুব ইম্পর্টেন্ট মনে রাখবে, যত তুমি বস্তুকে ওই দিকে সরাবে, কোন দিকে, এই দিকে সরাবে, তত প্রতিচ্ছবি কিন্তু এই দিকে সরে আসবে। কোন দিকে সরে আসবে, এই দিকে সরে আসবে, ঠিক আছে। যত তুমি বস্তুকে এই দিকে সরাবে, কোন দিকে, এই দিকে, তত প্রতিচ্ছবি কিন্তু এই দিকে সরে আসবে। এই পয়েন্টটা একটু মনে রাখবে, কারণ এই পয়েন্টের ওপর বেস করে কিন্তু অনেক প্রশ্ন হতে পারে এবং দেয়ও। তো এখানে বলেছে দেখো F আর 2F এর মাঝখানে যদি তুমি কোনো বস্তুকে বসাও, দেখো F আর 2F এর মাঝখানে যখন তুমি বস্তুকে বসাচ্ছ, তুমি যখন এফে বসাচ্ছ তখন কী ঘটবে এটা তোমাকে মনে রাখতে হবে। যখন তুমি কোনো বস্তুকে এফে বসাও তখন অসীম অনন্তে গিয়ে প্রতিচ্ছবি তৈরি হয়। এনসিইআরটি আজকাল বলে কোনো প্রতিচ্ছবি তৈরি হয় না, এটাও কারেক্ট। সত্যি কথা বলতে অসীমে গিয়ে প্রতিচ্ছবি তৈরি হওয়া না হওয়া সমান, ওই জন্য বলা হয় যে কোনো প্রতিচ্ছবি তৈরি হয়ও না। তাহলে অসীমের পরের স্থান কি, অসীমের পরের স্থান হচ্ছে বিয়ন্ড 2F। এখানে 6টা জায়গা থাকে, একটা হচ্ছে এই পি আর এফের মাঝখানে একটা জায়গা থাকে, 2 হচ্ছে এফের ওপর একটা জায়গা থাকে, 3 হচ্ছে এফ আর 2F এর মাঝখানে একটা জায়গা থাকে, 3 হচ্ছে 2F এর উপর একটা জায়গা থাকে, ঠিক আছে। 4, 5 হচ্ছে তোমাদের বিয়ন্ড 2F একটা জায়গা থাকে, আর 6 হচ্ছে তোমাদের অসীমের জায়গা থাকে, যেটা খুব দূরে, অত্যন্ত দূরে, ওই জন্য খুব দূরে করে দিয়েছি। তো যখন তুমি 6 নম্বরে বসাবে তখন 2 নম্বরে গিয়ে প্রতিচ্ছবি তৈরি হয়, আর যখন 2 নম্বরে বসাবে তখন 6 নম্বরে গিয়ে প্রতিচ্ছবি তৈরি হয়, ঠিক আছে। যখন তুমি 3 নম্বরে বসাবে না তখন তোমার 5 নম্বরে গিয়ে প্রতিচ্ছবি তৈরি হয়। এটা একটু তোমাদের একটা গ্রাফ করে দিই, তাহলে তোমার বেটার বুঝতে পারবে ব্যাপারটা। দেখো ভালো করে বোঝো, ভালো করে বোঝো, খুব ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। যখন তুমি, এবার তোমাদের মনে হবে যে স্যার এদিকে হয় না, এটা তোমাদের এই যে এখানে তোমাদের কি তৈরি হয়, সদ্বিম্ব তৈরি হয়, আর সদ্বিম্ব কিন্তু আমাদের এই লেন্সের ক্ষেত্রে এদিকে তৈরি হয়, কোন দিকে, এদিকে, অর্থাৎ রাইট সাইডে তৈরি হয়। তো রাইট সাইডেই হবে, কিন্তু এখানে আমি তোমাদের গ্রাফটা কেন করে দিই, এর ব্যাপারটা মনে থাকে, যাতে ব্যাপারটা মনে থাকে। এদিকে কিন্তু তৈরি হয় না, তৈরি হয় এদিকে, অর্থাৎ রাইট সাইডে তৈরি হয়। দেখো যখন তুমি, পয়েন্ট টু ভীষণ ইম্পর্টেন্ট, যখন তুমি একে, অর্থাৎ কোনো বস্তুকে 1 নম্বর পজিশনে রাখছো, মানে পি আর এফ এর মাঝখানে, মানে এরম পজিশনে রাখছো, এইখানে, এই জায়গায় রাখছো, ঠিক আছে, তখন প্রতিচ্ছবি কোথায় তৈরি হয়, প্রতিচ্ছবি তৈরি হবে বাম দিকে। এখানে এইটা মনে রাখলেই হবে, বাম দিকে তৈরি হবে তোমাদের প্রতিচ্ছবি। কোথায় তৈরি হবে, তোমাদের বাম দিকে, সেম সাইড অফ দ্য অবজেক্ট তৈরি হয়, ঠিক আছে। গেল, এটাকে একটু সরিয়ে দিই 1 মিনিট। নেক্সট হচ্ছে 2 নম্বর, ঠিক আছে, অর্থাৎ এফে রাখলে কি বললাম, 6 নম্বর স্থানে তৈরি হবে। 2 মানে 6, 6 মানে অসীম। এবার এনসিইআরটি বলছে তৈরি হয়ই না, এটাও ঠিক বলেছে, বাস্তবে পাওয়াই যাওয়া পসিবল হয় না, হয় হয়তো কিন্তু পাওয়া যায়ই না, ঠিক আছে। নেক্সট হচ্ছে তোমাদের 3 নম্বর, 3 নম্বরে রাখলে 5 নম্বরে হয়, ঠিক আছে। নেক্সট হচ্ছে তোমাদের 4 নম্বর, 4 নম্বরে রাখলে 4 নম্বরেই প্রতিচ্ছবি তৈরি হয়, পয়েন্ট টু বি নোটেড। 4 নম্বরে রাখলে কী হয়, 4 নম্বরেই প্রতিচ্ছবি তোমাদের তৈরি হবে। আর এটা হচ্ছে 5 নম্বর, 5 নম্বরে রাখলে তোমাদের কী হবে, 3 নম্বরে তৈরি হবে। তার মানে একটা জিনিস ভালো করে দেখো, ওপরটা আমরা বস্তু লিখেছি, ঠিক আছে, নিচে আমরা প্রতিবিম্ব লিখেছি, অর্থাৎ কোথায় রাখলে কোথায় তৈরি হয়। 3-এ রাখলে 5-এ তৈরি হবে, 5-এ রাখলে 3-এ তৈরি হবে। সিমিলারলি তুমি যদি কোনো বস্তুকে 6-এ রাখো তাহলে 2-এ তৈরি হবে, 2-এ রাখলে 6-এ। এখানে আমি এটাও লিখে দিচ্ছি
যদি কোনো বস্তুকে তুমি 6 নম্বর স্থানে রাখো, অসীমে যদি কোনো বস্তুকে রাখো তাহলে ফোকাসে তোমার প্রতিবিম্ব তৈরি হয়। ঠিক আছে, তার মানে কি বুঝলাম ভালো করে দেখো, 2-এ রাখলে 6-এ তৈরি হয়, 6-এ রাখলে 2-এ তৈরি হবে, 3-এ রাখলে 5-এ তৈরি হয়, 5-এ রাখলে 3-এ তৈরি হবে, আর 4-এ রাখলে 4-এ তৈরি হবে। তাহলে এই ভেরি ইজি মনে রাখা। আর 1 নম্বর স্থানে রাখলে, এটা আলাদা বলি তোমাদেরকে অন্য কালি দিয়ে লিখে দিয়েছি, 1 নম্বর স্থানে রাখলে এটা লেন্স আছে, লেন্সের বাম দিকে উৎপন্ন হয় বা লেন্সের সামনে উৎপন্ন হয়, এটাও তোমরা বলতে পারো। এটা হচ্ছে বস্তু লিখেছি, এটা প্রতিবিম্ব লিখেছি। যেটা পারো মনে রাখতে পারো, ডাইরেক্ট মনে রাখতে পারো, এমনি মনে রাখতে পারো। ঠিক আছে, এই হচ্ছে তোমাদের টোটাল গ্রাফ। এই গ্রাফ আমি মনে রাখি, ফলে আমার ইজি হয়ে যায় অ্যান্সার দেওয়া। ঠিক আছে, এখানে তোমাদের বলেছে এফ আর 2F এর মাঝখানে বস্তুকে প্লেস করলে কি ঘটবে। এফ আর 2F এর মাঝখানে মানে 3 নম্বর, 3 নম্বর রাখলে 5 নম্বর, মানে 2F এর বাইরে উৎপন্ন হবে, এই যে বিয়ন্ড 2F। দিস উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, বোঝাতে পারলাম? ইয়েস অর নো বলো। চলো পরের প্রশ্ন বলছে, অ্যানোডাইজিং পদ্ধতিতে নর্মালি কোন ধাতুর আবরণ তৈরি করা হয়? অ্যান্সার তোমাদের অ্যালুমিনিয়াম। মনে রাখবে কী করে, অ্যানোডেও এ আছে, অ্যালুমিনিয়ামেও এ আছে, এভাবে মনে রাখবে। ঠিক আছে, তোমরা দেখবে আজকাল যে অ্যালুমিনিয়ামের যে দরজা জানলার যে পাল্লাগুলো পাওয়া যায়, ঠিক আছে, যেগুলো খুব হালকা হয়, ওতে দেখবে লেখা থাকবে বাই অ্যানোডাইজিং মেথড, এরকম লেখা থাকে। ঠিক আছে, ওটাতে খেয়াল রাখতে পারো, অ্যালুমিনিয়াম উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। জিঙ্কের প্রলেপকে গ্যালভানাইজেশন বলা হয়, গ্যালভানাইজেশন। ঠিক আছে, কি বলা হয়? গ্যালভানাইজেশন বলা হয়। তো গ্যালভানাইজেশন অ্যান্সার তোমাদের জিঙ্কের ক্ষেত্রে হবে। এগুলো একটু মনে রাখবে, কারণ ডাইরেক্ট কিন্তু আসে। বলছে যে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ দ্য প্রপার্টি অফ নন মেটালস? অধাতুর গুণাবলী জিজ্ঞেস করা হয়েছে। ঠিক আছে, তো অধাতুগুলো কি? তাপ এবং তড়িতে সুপরিবাহী হয় না, গ্রাফাইট বাদ দিয়ে। ঠিক আছে, গ্রাফাইট কিন্তু তড়িতের সুপরিবাহী হয়। ঠিক আছে, এদেরকে ম্যালিয়েবল হয় না, এটা কিন্তু ভঙ্গুর হয়, অর্থাৎ পেটালি ভেঙে যায়। ডাকটাইলও হয় না, অর্থাৎ লম্বা এদেরকে করে দেওয়া যায় না। তাহলে এরকম এখানে অ্যান্সার বলেওছে ব্রিটেল ইন সলিড। আমি তোমাদের বলেছিলাম যে ধাতু অধাতু চ্যাপ্টার দেখে মেনলি থিসিস 3টে পার্টে ভাগ করছে। প্রথম পার্টে আছে তোমাদের ধাতু অধাতুর গুণাবলী, ধাতু অধাতুর। ঠিক আছে, ধাতু অধাতুর কি বৈশিষ্ট্য রয়েছে ফার্স্ট পার্টে, বৈশিষ্ট্য। ঠিক আছে, নেক্সট পার্টে তোমাদের কি রয়েছে? নেক্সট পার্টে তোমাদের রয়েছে রিয়াকশানগুলো, ধাতু অধাতু রিয়াকশান। ঠিক আছে, লাস্ট পার্টে তোমাদের কি রয়েছে? লাস্ট পার্টে তোমাদের রয়েছে কোরোজন, তারপরে তোমাদের কিভাবে বিভিন্ন জিনিস আকরিক বার করা হয়, এইগুলো। তো 3টে পার্টে ভাগ করে রেল কোশ্চেন্স দিচ্ছে। এখান থেকে তোমাদের ফার্স্ট না সেকেন্ড শিফটে তোমাদের এই প্রশ্নটা আগের দিন মেবি জিজ্ঞাসা করা হয়েছিল যে ধাতু অধাতুর বৈশিষ্ট্যর উপরে। পরের শিফটে হয়তো রিয়াকশন জিজ্ঞেস করা, তারপর কোরোশন জিজ্ঞেস করা হয়েছে। এইভাবে কিন্তু তোমাদের কোশ্চেন্স আসছে। এটা কী হবে? ব্রিটেল ইন সলিড স্টেট, অর্থাৎ কঠিন অবস্থায় ভঙ্গুর হয় প্রচণ্ড। ঠিক আছে, চলো নেক্সট পার্টটাতে। নেক্সট কোশ্চেন্স, হুইচ গ্ল্যান্ড সিক্রেটস গ্রোথ হরমোন? অ্যান্সার তোমাদের হবে পিটুইটারি। ঠিক আছে, এটা রিপিটেড কোশ্চেন্স। তো পিটুইটারির যে হরমোন, এটাকে বলে সোমাটোট্রোফিন, সোমাটোট্রোফিন। ঠিক আছে, এর একটা নাম আছে, তোমাদের এনসিইআরটিতে উল্লেখ নেই, বাট এর নাম হচ্ছে সোমাটোট্রোফিন। ঠিক আছে, এই হরমোন খরিত হয় এবং কোয়া দিয়ে খরিত হয়? অ্যান্টেরিয়ার পিটুইটারি দিয়ে, কিন্তু পশ্চাৎ পিটুইটারি, অ্যান্টেরিয়ার পিটুইটারি। এটা মনে রাখবে, অ্যান্টেরিয়ার পিটুইটারি দিয়ে কিন্তু খরিত হয়, অ্যান্টেরিয়ার শব্দটাই মনে রাখবে। ঠিক আছে, গেল। নেক্সট হচ্ছে থাইরয়েড দিয়ে কী খরিত হয়? T4 এবং T3 খরিত হয়। অ্যাডলাইন দিয়ে তোমরা জানো, অ্যাডেনাল গ্রন্থি থেকে অ্যাডেনালিন খরিত হয়, অ্যাড্রেনালিন, ট্রেস হরমোন বলা হয় একে। নেক্সট হচ্ছে অগ্নাশয় থেকে কী করা হয়? ইনসুলিন। ঠিক আছে, গ্লুকাগন। আচ্ছা, এই যে তোমাদের পিটুইটারি গ্রন্থি, সরি থাইরয়েড গ্রন্থি, থাইরয়েড গ্রন্থি থেকে আরও অনেক হরমোন খরিত হয়, কিন্তু এমনটা নয় যে শুধু এই দুটোই খরিত হয়, যেহেতু এনসিইআরটি নেই বলে আমি দিচ্ছি না। ঠিক আছে, ক্যালসিটোনিনও খরিত হয় থাইরয়েড গ্রন্থি থেকে, ইনসুলিন খরিত হয়, গ্লুকাগন খরিত হয়, এই দুটো তোমাদের সিলেবাসের মধ্যে। এছাড়াও সোমাটোস্ট্যাসিন বলে একটা হরমোন খরিত হয়, তো গ্লুকাগন, বাট আমি দিচ্ছি না কারণ ওগুলো লাগে না কাজে। ইনসুলিন এবং গ্লুকাগন খরিত হয় মেনলি। এ কী করে? এ ব্লাড সুগার লেভেলকে কমায়, এ বাড়ায়। ঠিক আছে, ব্যাস। তো এখানে পিটুইটারি গ্রন্থি তোমাদের এখানে অ্যান্সার হবে। চলো পরের প্রশ্ন দেখো, এটা কিন্তু তোমাদের যে মডার্ন পিরিয়ডিক টেবিল তার থেকে দেয়নি। ঠিক আছে, এটা তোমাদের দিয়েছে কোথায়? অ্যাটম অ্যান্ড মলিকিউলসের যে তোমাদের চ্যাপ্টার আছে ক্লাস 9-এ, তাতে একটা চার্ট করা আছে বিশাল বড়, সেখান থেকে দেওয়া হয়েছে। তোমরা দেখে ভাববেন এখান থেকে ওখান থেকে দেওয়া আছে, ওই জন্য ওটা সিলেবাসের মধ্যে। ঠিক আছে, তো 19 নম্বর কার পরে কে পরে? অর্থাৎ পটাশিয়াম কই আছে? এই যে। ঠিক আছে, পটাশিয়াম আর কোথাও নেই, আর ক্যালসিয়াম। ক্যালসিয়াম হচ্ছে তোমাদের 20। ঠিক আছে, মনে রাখবো কী করে? দেখো, এটা একটা ট্রিক আছে মনে রাখার। সেটা হচ্ছে, যেমন ধরো আমি বলি হেলিনাকে নিয়ে, ঠিক আছে, এলআইটা বড় হাতে লিখি কারণ লিথিয়ামের হেলিনা, ঠিক, কে নিয়ে। ঠিক আছে, হেলিনা কে নিয়ে। ঠিক আছে, হেলিনাকে নিয়ে রুবি। ঠিক আছে, কে গেছে? রুবি, আরবি,
রুবি কোথায় গেছে? চায়না এবং ফ্রান্স ঘুরতে গেছে। চায়না মানে হচ্ছে সিএস, এটা হচ্ছে সিজিয়াম, আর এফআর মানে হচ্ছে ফ্রান্সিয়াম, ফ্রান্স ঘুরতে গেছে। কোথায় গেছে? ঘুরতে গেছে। ঠিক আছে, এভাবে মনে রাখতে পারো। এইচ মানে হচ্ছে হাইড্রোজেন, এলআই মানে হচ্ছে লিথিয়াম, এনএ মানে হচ্ছে সোডিয়াম, ঠিক আছে, কে মানে হচ্ছে পটাশিয়াম, নিয়ে রুবিনা, রুবিকে বা রুবিনাকে যা খুশি বলতে পারো, এটা হচ্ছে রুবিডিয়াম, ঠিক আছে। সিএস মানে হচ্ছে যেমন বললাম সিজিয়াম, এটা হচ্ছে তোমাদের কি ফ্রান্সিয়াম, ঠিক আছে, ফ্রান্সিয়াম, ফ্রান্সি বলে ছেড়ে দিচ্ছি, ঠিক আছে, ফ্রান্স ঘুরতে গেছে। এবার কেন এটা ঠিক দিলাম তোমাদের মনে হতে পারে স্যার এই করে কী করবো? দেখো এখানে তোমাদের পরপর লেখা আছে, ঠিক আছে, যেমন এই হচ্ছে, এটা হচ্ছে 1, ঠিক আছে, এর মাঝখানে একটা থাকে সেটা হিলিয়াম। তো তোমরা চাইলে এখানে ছোটো করে লিখে নিতে পারো, এখানে একটা হিলিয়াম বলে একটা পার্ট থাকে HE, তার অ্যাটমিক নাম্বার হচ্ছে 2, এটা হচ্ছে 3, তার মানে এইগুলো পরপর বসতে মানে 1 2 3 করে হচ্ছে। এটা হচ্ছে তোমাদের এনে, যেটা এনে হচ্ছে তোমাদের কি 11। তোমরা স্যার পরপর তো হচ্ছে না। অ্যাকচুয়ালি দেখো এটা হচ্ছে প্রথম শ্রেণীর গ্রুপের মধ্যে পড়ে, ঠিক আছে, তো ডেফিনেটলি পরপর আসবে না, তো 1, তারপর 3, তারপর 11, তারপর 19, এই রেঞ্জে আসবে, ঠিক আছে। তারপর কি আসবে? রুবিডিয়াম। রুবিডিয়াম আর যদিও এটা তোমাদের ঠিক কাজে লাগবে না এই কারণে, কারণ তোমাদের 1 2 3 করে তো আসছে না, তোমাদের গন্ডগোল পাকিয়ে যাবে। তোমরা ভাববে যে কী করে হচ্ছে স্যার এগুলো, আমাকে একটু বলে দিন কেমন করে হচ্ছে। বেসিক্যালি কী হয় দেখো, 8 করে অ্যাড হচ্ছে, 3-এর পরে 8 যোগ করলে কত হয় আমরা জানি 11, 11 পরে 8 যোগ করলে কত হয় আমরা জানি 19, ঠিক আছে। 19-এর পর তুমি কী করো, আবার তুমি 8 যোগ করো, এবার 19-এর পর 8 যোগ করলে হবে না, এখানে তোমাকে 18 যোগ করতে হবে। প্রথম কটাতে এই যেমন 3-এর পর এখানে তুমি কী করবে, এখানে তুমি 8 যোগ করবে, এই দুটো তুমি 8 যোগ করবে, পরেরটা পেয়ে যাবে। তারপরটা কী হবে, 18 যোগ করতে হবে তোমাকে, এখানে 18 যোগ করলে তুমি পাবে কত, 37, তারপর আবার 18 যোগ করবে, তুমি পাবে কত, 55, ঠিক আছে, 55। আমার কথা বুঝতে পারছো নাকি বুঝতে পারছো না? এইভাবে তোমাদের ব্যাপারটা হয়। এরপর তোমাকে 32 যোগ করতে হবে, 55 পর কত যোগ করতে হবে তোমাদের, 32, 32 যোগ করলে তোমাদের কী আসবে, এই যে তোমাদের সিজিএম আসবে কত হচ্ছে তোমাদের 87, ঠিক আছে। এইভাবে ব্যাপারটা কাজ করে। এইগুলোকে একটু মনে রাখো, কারণ পরীক্ষায় প্রশ্ন আসে, ঠিক আছে। এর আর একটা ট্রিক আছে যেটাতে আমরা ডাইরেক্ট পর বার করতে পারি, সে ট্রিকটা আমার মনে নেই, কারণ নর্মালি আমার মনে থাকে, ঠিক আছে। যেমন 1 নম্বরে হাইড্রোজেন, 2 নম্বরে ইলিয়াম, 3 নম্বরে লিথিয়াম, 4 নম্বরে বেরিলিয়াম, ঠিক আছে, 5 নম্বরে তোমাদের বোরন, তারপর কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, এগুলো মনে থাকে নর্মালি, প্র্যাকটিস করে করে এমন হয়ে গেছে এগুলো অটোমেটিক দেখলে মনে পড়ে যায়। এই জন্য আমার ওই ট্রিকটা মনে রাখার দরকার পড়েনি বলে আমি ভুলে গেছি, বাট ওই ট্রিকটা ইম্পর্টেন্ট খুব তোমাদের জন্য যারা নিউ কামার। আমি চেষ্টা করবো এই ট্রিকটা দিয়ে তোমাদের ভিডিও বানিয়ে দিতে, যাতে তোমরা তোমাদের এই দেখলেই মনে পড়ে যায় কি এই ট্রিকটা যেটা দিলাম এটা করে ইউজফুল না। এখানে আমি যেটা দিলাম এটা হচ্ছে কি, এটা এটা কি তোমাদের বলে দিই, এটা হচ্ছে ফার্স্ট যে তোমাদের গ্রুপ আছে, প্রথম যে প্রথম যে তোমাদের কলাম আছে, নট গ্রুপ, প্রথম কলামে তোমাদের কোন কোন মৌল আছে তার ট্রিক হচ্ছে এইটা। প্রথম কলামে আছে এইটা, এলিনাকে নিয়ে রুবি কী করছে, চায়না এবং কোথায় গেছে, ফ্রান্স গেছে, এটা চায়না, সিএস মানে চায়না ধরবে, কিন্তু অ্যাকচুয়াল সিজিয়াম হবে, চায়না এবং ফ্রান্স গেছে, ঠিক আছে। এইভাবে তুমি বা সুইজারল্যান্ড বলতে পারো, অনেকে সুইজারল্যান্ড মনে রাখে, কারণ সুইজারল্যান্ড দিয়ে সিজিকে মনে রাখা চাপের হয়, সুবিধা হয়, চাপের নয় সুবিধা হয়, এটাকে তুমি মনে রাখতে পারো। কিন্তু এটা খুব একটা ইউজফুল না এই ক্ষেত্রে, কারণ এই ক্ষেত্রে তোমাদের এটা পড়ছে না, তোমাদের পড়ছে পরপর, ঠিক আছে। আমি চেষ্টা করছি, দেখছি ওই ট্রিকটা তোমাদের আমি বানিয়ে তোমাদের যদি দিতে পারি, তাহলে কি হবে, পরপর তোমাদের মনে রাখার একটা ট্রিক তৈরি হয়ে যাবে। ওকে, চলো দেখো আপাতত এই কটা তোমরা একটু মনে রেখো। এটা হচ্ছে তোমাদের 1 নম্বর, এটা 2 নম্বর, এটা 3 নম্বর, এটা 4 নম্বর, এটা 5 নম্বর, এটা 6 নম্বর, এটা 7, এটা 8, এটা 9, এটা 10, এটা 11, এটা 12, ঠিক আছে, এটা তোমাদের 13, এটা 14, এটা 15, এটা 16, এটা 17, এটা 18, এটা 19, এটা 20, ঠিক আছে। এছাড়াও আরও কতগুলো আছে, যেমন তোমাদেরকে জিজ্ঞেস করা হয় কোবাল্টের কত, এর কারণ আছে, কারণ কোবাল্ট আর নিকেল নিয়ে সমস্যা হয়েছিল মেন্ডেলিফের, সেই জন্য এখানে জিজ্ঞেস করা হয় কোবাল্টের কত, তোমার জিজ্ঞেস করা হয় নিকেলের কত, কপারের কত জিজ্ঞেস করা হয়, কারণ কপার হাইড্রোজেনের নিচে থাকে, জিঙ্কের কত জিজ্ঞেস করা হয়, এগুলো তোমাদের জিজ্ঞেস করা হয়। বিশেষ করে লোহার জিজ্ঞেস করা হয়, লোহা তোমাদের কোবাল্টের আগে হবে, তো এফিকে এখানে রাখি, ঠিক আছে। তারপর তোমাদের ম্যাগনেশিয়ামে জিজ্ঞেস করা হয়, যেগুলো নিচে লিখছি এগুলো জিজ্ঞাসা করা হয় না তা নয়, ঠিক আছে। তো এগুলোর কী হবে, এর মাঝখানে কিছু বাদ যাবে তোমাদের, আমি বাদ দিয়েই করাচ্ছি, তোমাদের এখানে কিছু পার্ট বাদ আছে, ঠিক আছে। জাস্ট তোমার ভাববে না যে এই ক্যালসিয়ামের পরেই এটা হয়, তা কিন্তু নয়। বোঝাতে পারছি না বলো। ম্যাগনেশিয়ামের অ্যাটমিক নাম্বার কত, সেটা হচ্ছে 25। আচ্ছা, তারপর তোমাদের লোহা পড়ে, লোহা হচ্ছে তোমাদের 26, কোবাল্ট পড়ে, কোবাল্ট হচ্ছে তোমাদের 27, নিকেল পড়ে, নিকেল হচ্ছে 28, কপার হচ্ছে তোমাদের 30, 28, 29, জিঙ্ক কত তোমাদের 30। এই 30 অবধি একটু মনে রাখাটা একটু সুবিধা হয়, মনে রাখলে তোমাদেরই সুবিধা ভালো।
আমি প্রত্যেকটা নামও লিখে দিচ্ছি। এই ট্রিক আমার মনে নেই, কারণ আমার ডাইরেক্ট মনে থাকে। এটা হচ্ছে তোমাদের হাইড্রোজেন, এটা তোমাদের হিলিয়াম, এটা হচ্ছে তোমাদের লিথিয়াম, এটা তোমাদের বেরিলিয়াম, ঠিক আছে, বেরিলিয়াম, ঠিক আছে, এটা তোমাদের বোরন, এটা হচ্ছে কার্বন, এটা হচ্ছে তোমাদের নাইট্রোজেন, এটা হচ্ছে অক্সিজেন, এটা হচ্ছে তোমাদের ফ্লোরিন, ঠিক আছে, এটা নিয়ন, এটা হচ্ছে সোডিয়াম, এটা হচ্ছে ম্যাগনেশিয়াম, নেক্সট এটা হচ্ছে অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিন, আর্গন, ঠিক আছে, পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাঙ্গানিজ, ম্যাঙ্গা, নেক্সট তোমাদের লোহা, আয়রন আর কি, কোবাল্ট, নিকেল, তামা মানে কপার, জিঙ্ক, ঠিক আছে। এছাড়া আর কটা জিনিস বলি, যদি বাই চান্স পড়ে, হয়তো পড়বে না কারণ এটা সিলেবাসের মধ্যে নেই, কিন্তু এগুলো আছে কারণ এগুলো তোমাদের ওই জায়গাটা লেখা আছে যেটা বললাম। সেটা হচ্ছে মনে রাখবে, এই যে বোরন আছে না, বোরন, বোরনের পরে দেখো সিলিকন কোথায় লিখলাম, এই যে সিলিকন, এই যে বোরন, ঠিক আছে, তারপর হচ্ছে তোমাদের এই সিলিকন, এদেরকে বলা হয় ধাতুকল্প। কী বলা হয় এদেরকে? ধাতুকল্প। ধাতু অধাতু উভয়ের গুণগুলি এর মধ্যে আছে, ঠিক আছে। এরকম আরও কটা আছে, যেমন আমি এখানে নাম লিখে দিচ্ছি, যেমন হচ্ছে তোমাদের গেলিয়াম, ঠিক আছে, সরি জার্মেনিয়াম, যেমন তোমাদের আর্সেনিক, স্টিবিয়াম, টেলুরিয়াম, পোলোনিয়াম, এরা আছে, ঠিক আছে। এদের একটু নাম জেনে রাখো। এটা তোমাদের 32 হয়, আর্সেনিক তোমাদের 33 হয়, ঠিক এর পরেই থাকে। স্টিবিয়াম তোমাদের 51 হয়, টেলুরিয়াম তোমাদের হয় 52, আর পোলোনিয়াম এটা হয় তোমাদের 84, ঠিক আছে। এইগুলোকে একটুখানি মনে রাখো, কারণ এইগুলোর ওপর বেস করে বাই চান্স যদি জিজ্ঞেস করা হয় তোমরা পেরে যাবে, তবে এত মনে রাখার দরকার নেই, কিন্তু কিছু করার থাকছে না, অনেক সময় পড়ছে। তো এই যে 1, 2, 3, 4, 5, 6, 7টা, এই 7টাকে বলা হয় ধাতু গল্প, ঠিক আছে। এটা মনে রাখবে, কারণ ধাতু অধাতু উভয় গুণাবলী এখানে বর্তমান থাকে। প্রশ্ন আসতে পারে, দিয়ে দিলাম। চলো নেক্সট প্রশ্ন তোমাদের বলছে, হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্টস ইজ ইনকারেক্ট রিগার্ডিং দ্য রিপ্রোডাকশন অফ দ্য ইউনিসেলুলার অর্গানিজম। এককোষী জীবের জননের ক্ষেত্রে কোন বক্তব্যটি ভুল? ইউজুয়ালি অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন ঘটে, এ সিঙ্গেল অর্গানিজম ক্যান প্রডিউস ইউনিসেলুলার, তারপর যে বোথ প্যারেন্টস আর রিকোয়ার্ড মোস্টলি বাই বায়োনারি ফিউশন, ঠিক আছে। দেখো এখানে ইম্পর্টেন্ট জিনিস বলেছে কোনটা ভুল, ভুল কোনটা? বোথ প্যারেন্টস আর রিকোয়ার্ড, এইটা আমাদের রং। কারণ আমরা জানি নর্মালি এককোষী প্রাণী যেমন লিসমেনিয়া, যেমন তোমাদের অ্যামিবা, এদের ক্ষেত্রে আমরা নর্মালি কী দেখি? বায়োনারি ফিউশন হয়, আর দেখি যে অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন হয়, অর্থাৎ অযৌন প্রজনন হয়, আর একটি মাত্র জীব থেকেই বহু জীবের উৎপত্তি হয়। তো এই তিনটে কারেক্ট। রং কোনটা? সি ডাক রং, তো সি আমাদের অ্যান্সার হবে, ঠিক আছে। একটু স্পিডে পড়াচ্ছি এবার, ঠিক আছে, অনেকক্ষণ টাইম চলে গেছে। চলো, তোমরা বলবে যে স্যার আপনি যখন দাগ নম্বর ধরে পড়েনি না, তখন দাগ নম্বর দেওয়ার কী মানে হয়? দেখো দাগ নম্বর সিস্টেম ওয়াইজ বাই ডিফল্ট চলে আসে, ঠিক আছে, কিন্তু আমি স্লাইড তুলি, যেটা আমার প্রয়োজন হয় সেটাকে আমি তুলে নিই, এবং তোমাদের সবকটাই করিয়ে দিই, এমনটা নয় যে আমি কোনো জিনিস বাদ দিচ্ছি, ঠিক আছে। তোমার যদি ওভারঅল দাগ নম্বর দেখো, লাস্টে দেখবে মিলবে। তবে একটা কথা বলি, আম গাছে উঠেছো আম খাওয়ার জন্য, আম গোনার জন্য নয়। আম খাও, গুনে কোনো লাভ নেই, ঠিক আছে। এখন পরীক্ষা চলছে, যেটা পড়ো সেটা নাও, ইম্পর্টেন্ট এটা, যেখান থেকে পড়ো সেখান থেকে নাও। তো বলছে যে ওয়াই ইজ দ্য ফিলামেন্ট অফ অ্যান ইলেকট্রিক বাল্ব মেড অফ টাংস্টেন, ঠিক আছে। টাংস্টেন দিয়ে কেন তৈরি হয়? দেখো আমরা সবাই জানি যে টাংস্টেনের যে মেল্টিং পয়েন্ট সেটা হচ্ছে হাই হয়, ঠিক আছে। সেই কারণে কিন্তু টাংস্টেনের এই ক্ষমতাটার জন্যই কিন্তু টাংস্টেনকে ব্যবহার করা হয়, ঠিক আছে। তো অ্যান্সার আমাদের কী হবে? ভেরি হাই মেল্টিং পয়েন্ট, গলনাঙ্ক খুব বেশি, এত বেশি তাপ তৈরি হয় যে অন্য কোনো ধাতু রাখলে সেখানে গলে যাবে। টাংস্টেন এটা সহ্য করতে পারে। উলফ্রাম, ঠিক আছে, এর ল্যাটিন নাম হচ্ছে উলফ্রাম, ডব্লিউ হচ্ছে সিম্বল, ঠিক আছে। টাংস্টেনকে এই কারণে কিন্তু ব্যবহার করা হয়। টাংস্টেনের মেল্টিং পয়েন্ট কত হয় সেটা একটু বলে দিই। টাংস্টেনের যে মেল্টিং পয়েন্ট হয় সেটা 3380 ডিগ্রি হয়, ঠিক আছে। আর একটা জ্বলন্ত বাল্বের যে মেল্টিং মানে যে টেম্পারেচার তৈরি হয়, 1 মিনিট, এটা জ্বলন্ত বাল্বের মধ্যে, ঠিক আছে, যে টেম্পারেচার তৈরি হয়, একটা জ্বলন্ত বাল্বের মধ্যে যে টেম্পারেচার তৈরি হয়, ঠিক আছে, সেটা কত তৈরি হয়? এখানে যে টেম্পারেচার তৈরি হয় সেটা কিন্তু আমাদের 2500 ডিগ্রি সেন্টিগ্রেড তৈরি হয়, মানে ভেরি হাই। তাহলে এখানে তুমি যদি অন্য কোনো মেটালকে রাখো তাহলে কিন্তু ডেফিনেটলি তারা জ্বলে যাবে বা গলে যাবে। টাংস্টেনের মেল্টিং পয়েন্ট অনেক বেশি এর থেকে, সেই জন্য গলে না টাংস্টেন। বোঝাতে পারছি আমি? চলো পরের প্রশ্ন, গড় বেগের প্রকৃতি সম্পর্কে কোনটি সঠিক ধারণা? দেখো গড় বেগ দুই টাইপের হয়। ধরো সমবেগে কোনো বস্তু যদি গতিশীল থাকে, সমবেগে, ঠিক আছে, তখন আমরা কি করি? ফাইনাল বেগ নেই আর ইনিশিয়াল বেগ নেই, বাই 2 করলে আমরা অ্যাভারেজ স্পিড পাই। কী পাই আমরা? অ্যাভারেজ ভেলোসিটি, নট স্পিড, অ্যাভারেজ ভেলোসিটি পাই,
ঠিক আছে। কিন্তু যদি সমবেগ না হয়, যদি বেগটা অসম হয়, মানে সমান সময়ের ব্যবধানে যদি সমান দূরত্ব অতিক্রম সে না করে, কি বললাম, সমান সময়ের ব্যবধান যদি সে সমান দূরত্ব অতিক্রম না করে, তখন আমরা কি করি, তখন আমরা যেটা করি সেটা হচ্ছে টোটাল ডিস্ট্যান্সকে নেই, মানে টোটাল সরণ এখানে অ্যাকচুয়ালি, আর টোটাল টাইমকে নেই। ঠিক আছে, টোটাল টাইমকে নেই। তাহলে এটা করলে আমরা কাকে পাই, আমরা হচ্ছে অ্যাভারেজ স্পিড পাই। ঠিক আছে, এ ভি বলে লিখে দিচ্ছি, আমরা পাই হচ্ছে অ্যাভারেজ স্পিড। ঠিক আছে, এটা করলে আমরা কাকে পাই, অ্যাভারেজ স্পিডকে পাই। এই দুটো ফর্মুলা আমাদের কিন্তু অ্যাভারেজ স্পিডের আছে, এই দুটো ফর্মুলা কিন্তু আমাদের অ্যাভারেজ স্পিডের আছে। এবার এখানে বলেছে এটা একটা ভেক্টর কোয়ান্টিটি, ডেফিনেটলি এটা একটা ভেক্টর কোয়ান্টিটি। এখানে কি বলেছে, হুইচ অফ দ্য কারেক্ট ডিসক্রাইবস, এটা তো ভেক্টর কোয়ান্টিটি, এটাই কারেক্ট। ডিপেন্ডস অনলি অন ডিসপ্লেসমেন্ট, না টাইমের ওপরেও ডিপেন্ড করে, সেটা তো কারেক্ট নয়। দেখতে পাচ্ছি আমি কাটি আস্তে আস্তে, দেখো অবশ্যই কাটো। অ্যাভারেজ ইজ এ ভেক্টর কোয়ান্টিটি, ডেফিনেটলি ভেক্টর কোয়ান্টিটি। নেক্সট বলছে টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম ইজ এ স্কেলার রাশি, না টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম নট এ স্কেলার রাশি। নেক্সট হচ্ছে, কারণ এটাকেই আমরা অ্যাভারেজ স্পিড বলি, এটা টোটাল ডিস্টেন্স, ডিস্টেন্সের জায়গায় তোমরা সরণ লিখবে, কারণ বেগ বলেছে সরণ হবে। নেক্সট হচ্ছে অলওয়েজ ইকুয়াল টু দ্য ইনস্ট্যান্টেনিয়াস স্পিড, সর্বদা তাৎক্ষণিক বেগের সমান হয় না, কিন্তু সর্বদা তাৎক্ষণিক বেগের সমান ডেফিনেটলি হয় না। ঠিক আছে, তো কারেক্ট আনসার আমাদের কী হবে, এটা একটা ভেক্টর রাশি, দিস উইল বি দ্য কারেক্ট আনসার অনলি। ঠিক আছে, দেখো কতটা ঘুরিয়ে দিচ্ছে, যে বেগ ভেক্টর রাশি, তো অ্যাভারেজ স্পিডও কিন্তু ভেক্টর রাশিই হবে। আচ্ছা সরি, এখানে তোমাদের কিন্তু বাংলাতে গড় বেগ দিলেও ইংলিশে তোমাদের অ্যাভারেজ স্পিড দেওয়া রয়েছে, তো বাংলাতে এটাকে বেগ না ধরে তোমরা দ্রুতি ধরে নাও। আমি বাংলাতে দিয়ে সলভ করেছি, আমি খেয়াল করি ইংলিশে, কারণ ইংলিশটাই ম্যাটার করে তোমাদের রেলের পরীক্ষায়, সেটা গড় দ্রুতির প্রকৃতি সম্পর্কে বর্ণনা করে, এটা কারেক্ট হওয়া উচিত। যদি বেগ বলে তো এটা ভেক্টর রাশিই হবে। মনে রাখবে অ্যাভারেজ স্পিড কিন্তু বেগের মতোই ভেক্টর রাশি, কিন্তু যদি বলা হয় গড় দ্রুতি কী, তখন গড় দ্রুতির ক্ষেত্রে সি অপশান কারেক্ট হবে, কারণ গড় দ্রুতি কিন্তু ডিসপ্লেসমেন্টের উপর নির্ভর করে না, দ্রুতি অলওয়েজ ডিস্টেন্সের উপর নির্ভর করে, দ্রুতির ওপর মানে ইয়ের ওপর নয়, কিসের ওপর, ডিস্টেন্সের ওপর নয়। ঠিক আছে, তো অ্যান্সার আমাদের কোনটা হবে, তখন কিন্তু সি অ্যান্সার হবে। বেগ বললে বি অ্যান্সার হবে, দ্রুতি বললে সি অ্যান্সার হবে। তো এখানে যেহেতু ইংলিশে তোমাদের স্পিড রয়েছে, তো সেই রেসপেক্টে এটা কারেক্ট অ্যান্সার হওয়া উচিত। ঠিক আছে, অ্যাভারেজ স্পিডের একটাই ফর্মুলা হয়, অ্যাভারেজ স্পিডের দুটো ফর্মুলা নেই, যেমন বেগের অ্যাভারেজ ভেলোসিটির, দেখো অ্যাভারেজ ভেলোসিটির যেমন দুটো ফর্মুলা বললাম এখানে, কিন্তু অ্যাভারেজ স্পিডের দুটো ফর্মুলা নেই। অ্যাভারেজ স্পিডের ফর্মুলা হচ্ছে টোটাল ডিস্টেন্স, ঠিক আছে, বাই টোটাল টাইম, টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম। তোমরা ইংলিশটা দেখে নেবে, পয়েন্ট টু বি নোটেড, এরকম যখন কোশ্চেন আসবে না, প্লিজ একবার চেক দ্য ইংলিশ, কারণ ইংলিশে যদি স্পিড বলে ওটা কিন্তু রেল নেবে, রেল কিন্তু কখনোই ওটাকে বেগ বলে ধরবে না। তো অ্যাভারেজ স্পিডের একটাই ফর্মুলা হয় টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম, তো তার মানে এই সি অপশান কারেক্ট হচ্ছে, এটা একটা স্কেলার রাশি। মনে রাখবে স্পিড যেমন স্কেলার রাশি, অ্যাভারেজ স্পিডও কিন্তু স্কেলার রাশি। বেগ যেমন ভেক্টর রাশি, অ্যাভারেজ বেগও কিন্তু ভেক্টর রাশি হবে, কিন্তু স্পিড যেহেতু স্কেলার রাশি, অ্যাভারেজ স্পিডও কিন্তু স্কেলার রাশি হবে। তো সেই রেসপেক্টে এটা কারেক্ট হচ্ছে, সি অপশান আমাদের কারেক্ট যাচ্ছে। বোঝাতে পারলাম আমি? পুরোটা ধরে বলে দিলাম, যেটা ইচ্ছে তোমাদের করো, যেটা কোশ্চেন থাকবে সেটা অ্যান্সার দিতে হবে। চলো পরের প্রশ্ন দেখো, বলেছে, আচ্ছা 4 নম্বরটা আমি কেন কেটে দিলাম, 4 নম্বরে রিপিট কোশ্চেন ছিল। তো বলছে যে 600 নিউটন বল এত মিটার স্কোয়ার ক্ষেত্রবলে প্রয়োগ করা হলে চাপ কত হবে। দেখো একটা ক্ষেত্রবল আছে, তার উপরে তার মধ্যে তুমি বল প্রয়োগ করছো কত, 600 নিউটন। এটা কী বল, এটা হচ্ছে ঘাত বল। তো ফর্মুলা কী হয়, চাপের বা প্রেশারের ফর্মুলা কী হয়, সেটা হচ্ছে ঘাত বাই ক্ষেত্রফল। ঠিক আছে, ঘাত বাই ক্ষেত্রফল। তো ঘাত কত আমাদের 600, ক্ষেত্রফল কত আমাদের 0.05 এত মিটার স্কোয়ার। তো কী হবে, ওপরে আমাদের একটা 100 যাবে, দশমিক উড়ে যাবে, এখান থেকে এটাকে কাটলে তোমাদের 12, কোথাও তোমাদের 12, 120, সো অ্যান্সার হবে তোমাদের 12,000 পাস্কেল। সরি, অ্যান্সার আমাদের কী হবে, অ্যান্সার হবে তোমাদের 12,000 পাস্কেল। তো দিস উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। তোমরা পাস্কেল কেন, কারণ নিউটন পার মিটার স্কোয়ার পাস্কেলেরই একক হয়। ঠিক আছে, উপরে আমাদের নিউটন বসছে না, নিচে আমাদের মিটার স্কোয়ার বসছে, এটা আমাদের পাস্কেলেরই সূত্র হয়। অ্যান্সার আমাদের এইটা হবে। চলো পরের কোশ্চেন বলছে যে নিম্নলিখিত কোনটি পরিবাহকে উৎপন্ন তাপ শক্তিকে প্রভাবিত করে না। দেখো হিট ইকুয়াল টু আমরা কি জানি, আই স্কোয়ার আর টি আমরা জানি। ঠিক আছে, তো আই এর মান নির্ভর করবে, আর এরও নির্ভর করবে, টিকেও নির্ভর করবে। ঠিক আছে, এখানে বলছে যে ডাইরেকশন অফ কারেন্ট নির্ভর করে না, কারণ আই এর মান ইম্পর্টেন্ট, ডাইরেকশন অফ কারেন্ট ইম্পর্টেন্ট নয়, সেইটা আমাদের কারেক্ট আনসার হবে। এটা কিন্তু প্রভাব ফেলছে না। ঠিক আছে, যেদিকেই যায় না কেন, যদি আই সেম থাকে, আর সেম থাকে, টি সেম থাকে, তো হিট ওদিকে ওই পরিমাণ হবে, যদি তার বিপরীত দিকে যায় তাও ওই একই পরিমাণে হিট উৎপন্ন হবে। ঠিক আছে, চলো
নেক্সট কোশ্চেন্স, নিম্নলিখিত ধাতুগুলির মধ্যে কোনটা সব থেকে ক্রিয়াশীল মানে বিক্রিয়াশীল সেটা জিজ্ঞেস করা হয়েছে। তো দেখো গোল্ড আর কপার তো হবে না, সিলভারও তো হবে না, অ্যান্সার হবে তোমাদের অ্যালুমিনিয়াম, কারণ অ্যালুমিনিয়াম হাইড্রোজেনের অনেক উপরে অবস্থান করে, ঠিক আছে। আর এই বাকি যে তিনটে এরা সবাই হাইড্রোজেনের নিচে অবস্থান করে, তো কারেক্ট অ্যান্সার কী হবে এখানে? অ্যালুমিনিয়াম হবে। তোমার যদি সব থেকে কে, প্রথমে থাকবে আমাদের অ্যালুমিনিয়াম, তারপর কী হবে, তারপর হবে আমাদের কপার, তারপর কী হবে, তারপর হবে আমাদের এজি মানে সিলভার, লাস্টে থাকবে আমাদের এখানে গোল্ড মানে অরাম, ঠিক আছে। যদি বিক্রিয়াশীলতা যদি লিখতে বলে সাজিয়ে তখন এইটা আমাদের হবে, অ্যালুমিনিয়াম প্রথমে আর লাস্টে থাকবে আমাদের অরাম অর্থাৎ গোল্ড, ঠিক আছে। চলো পরের প্রশ্ন দেখো, বলেছে শুরুতে একটি তারের প্রতিরোধ ছিল 12 ওহম, ঠিক আছে, যদি তারটির দৈর্ঘ্য, দেখো এটা কিন্তু টোটাল কালকে 3টে শিফট এবং আরও এক্সট্রা কোশ্চেন্স আমি এর মধ্যে অ্যাড করেছি, ঠিক আছে, এমন নয় যে খালি কালকে 3টে শিফটই আছে, 3টে শিফট ছাড়াও আরও অনেক কোশ্চেন্স আছে, আর এক্সপেক্টেড আকারই করে, অর্থাৎ একটু কিন্তু টুইস্টেড থাকে কোশ্চেন্সগুলো, ডাইরেক্ট আমি করাই না কারণ করানো উচিত নয়, তাই আশা করি বুঝতে পারছি কী বলতে চাইছি। স্টার মারা কোশ্চেন্সগুলোর কথা আলাদা। তো শুরুতে একটি তারের প্রতিরোধ 12 ওহম, শুরুতে একদম স্টার্টিংয়ে যদি তারের দৈর্ঘ্য 1/3 করা হয়, তার অনুপ্রস্থ ক্ষেত্রফল মানে হচ্ছে এরিয়া অফ ক্রস সেকশন এরিয়া যদি দ্বিগুণ করা হয় তাহলে কি প্রতিরোধ হবে। দেখো একটা জিনিস ভালো করে বোঝো, রোধ কিন্তু, এক মিনিট লাল দিলে তোমাদের খিচুড়ি পাকিয়ে যাবে, রোধ কিন্তু আমরা জানি ইনভার্সলি প্রপোর্শনাল হয় কার সাথে, এরিয়ার সাথে। রোধ কিন্তু ইনভার্সলি প্রপোর্শনাল হয় কার সাথে, ডায়ামিটার যেটা হয় তার স্কোয়ারের সাথে। রোধ কিন্তু ইনভার্সলি প্রপোর্শনাল হয় ব্যাসার্ধের স্কোয়ারের সাথে, কিন্তু রোধ কিন্তু সমানুপাতিকভাবে প্রপোর্শনাল হয় কার সাথে, লেন্থের সঙ্গে, এলের সাথে, ঠিক আছে। এই তিনটে জিনিস যদি তোমার মনে থাকে তাহলে এটা খুব একটা চাপের কিছু নয়। প্রথমে আমাদের রোধ কত ছিল, 12 ছিল, ঠিক আছে, প্রথমে আমাদের রোধ কত ছিল, 12 ছিল, ভালো করে বুঝবে। তো মানে রোধের রেশিও কী হচ্ছে, 12। আচ্ছা এক মিনিট, এখানে রোধের রেশিও করবো না আমি, ঠিক আছে, আমি যেটা করবো সেটা আমাদের বলছি যে দৈর্ঘ্য 1/3 করা হয়েছে। দেখো দৈর্ঘ্য যেই 1/3 করা হলো, পয়েন্ট টু বি নোটেড, তার মানে রোধও কিন্তু 1/3 হয়ে যাবে, কারণ রোধের সঙ্গে লেন্থের সম্পর্ক সমানুপাতিক। তো দৈর্ঘ্য যেই 1/3 করা হলো তাহলে রোধও কিন্তু 1/3 অর্থাৎ 4 ওহম ওখানে হয়েই গেছে প্রথম, ফার্স্ট, এটা গেল প্রথম। নেক্সট বলছে এবং তার অনুপ্রস্থ ক্ষেত্রফল দ্বিগুণ করা হলো। দেখো অনুপ্রস্থ ক্ষেত্রফল হচ্ছে রোধের সঙ্গে ব্যাসানুপাতিক সম্পর্ক, তো অনুপ্রস্থ ক্ষেত্রফল যদি বাড়ে, যে হারে বাড়বে রোধ সেম হারে কী হবে, তোমাদের কমে যাবে, ঠিক আছে। তো অনুপ্রস্থ ক্ষেত্রফল যদি যদি পয়েন্ট টু বি নোটেড, যদি 1:, ধরো যদি 1:2 হয়, ঠিক আছে, তাহলে রোধ হয়ে যাবে তোমাদের দ্বিগুণ করা হচ্ছে 2:1। তো এইটা অর্থাৎ 1/3 করার ফলে 4 ওহম আছে, তার মানে 2-এর ভ্যালু হচ্ছে 4, তো 1-এর ভ্যালু কী হবে তোমাদের 2, সো কারেক্ট আনসার এখানে কী হবে 2। দেখো এখানে দুবার অপারেশন করতে হবে, এই কোশ্চেনটাকে সলভ করা সবথেকে ইজি হচ্ছে দুবার অপারেশন করা। কীভাবে দুবার অপারেশন করা, এক তো তুমি এই ব্যাপারগুলো জানো, এটা তোমাকে আগে জেনে থাকতে হবে। এবার দেখো তোমাকে কি বলছি, 1/3 করা হচ্ছে দৈর্ঘ্য, তার মানে 12 ওহম ছিল, দৈর্ঘ্য যে 1/3 হবে লেন্থ রোধও 1/3 হয়ে যাবে, তার মানে 12-র 1/3 করলে কত হয় 4। এখন এই পর্যায়ে আছো, প্রথম স্টেপ গেল এটা আমাদের ফার্স্ট স্টেপ। সেকেন্ড স্টেপ হবে আমাদের এটা কি, এরিয়াকে দ্বিগুণ করা হচ্ছে, তার মানে এরিয়া আমাদের 1 থেকে 2 হয়ে যাচ্ছে, দ্বিগুণ করা হচ্ছে, তো রোধ তার উল্টো হবে কারণ ব্যস্তানুপাতিক সম্পর্ক, তো 2:1 হয়ে যাবে। 2-এর ভ্যালু যদি 4 ওহম হয় যেটা এখন আছে, তাহলে 1-এর ভ্যালু কত হবে 2 ওহম। তো দিস উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। এভাবে ইজিলি তুমি করতে পারো, জাস্ট একটু চিন্তা করবে আর হয়ে যাবে তোমাদের অ্যান্সার। পরেরটাই চলো, পরের প্রশ্ন, ইন হিউম্যানস হুইচ ডিটারমাইন্স দ্য সেক্স অফ এ চাইল্ড, অর্থাৎ একজন শিশুর লিঙ্গ নির্ধারণ কীভাবে হয়। তো আমরা সবাই জানি যে পিতার দ্বারা হয়, কিন্তু কীভাবে পিতার দ্বারা হয়, ঠিক আছে, কীভাবে পিতার দ্বারা হয়, সেটা হচ্ছে যে পিতা দেয় XX, মাতা দেয় XY, ঠিক আছে, সরি উল্টো বললাম, মাতা দেয় তোমাদের XX, ঠিক আছে, মাতা তোমাদের দেয় XX, আর পিতা দেয় তোমাদের কি XY। এক্সের সঙ্গে যখন ওয়াইয়ের রিলেশন হবে তখন এক্স তৈরি হবে, এই এক্সের সঙ্গে যখন ওয়াইয়ের হবে তখন কী হবে XY তৈরি হবে। সিমিলারলি এই এক্সের যখন এই এক্স তৈরি হবে তখন XX তৈরি হবে, এই এক্সের সঙ্গে যখন এই ওয়াই হবে তখন XY তৈরি হবে। তবে তুমি দেখো 50% এখানে মেয়ে তৈরি হচ্ছে, মানে মহিলা তৈরি হচ্ছে, আর দেখো 50% তোমাদের এখানে কী তৈরি হচ্ছে, পুরুষ তৈরি হচ্ছে। তো পুরুষ তৈরি হলো কেন, কারণ ওয়াই ক্রোমোজোম এলো, তাই ওয়াই ক্রোমোজোম দিচ্ছে কে, পিতা দিচ্ছে, তাই অ্যান্সার উইল বি পিতা। পিতার ওপর বেস করে কিন্তু শিশুর লিঙ্গ নির্ধারণ হয়, ঠিক আছে, কারেক্ট অ্যান্সার উইল বি দিস এর, ওকে। আর তোমাদের যদি বলা হয় কত পার্সেন্ট স্ত্রী কত পার্সেন্ট পুরুষ হতে পারে, তোমরা আগে 50-50 চান্স হয়, ঠিক আছে, 50 চান্স হয় স্ত্রী, 50 চান্স হয় তোমাদের পুরুষ, ওকে। চলো পরেরটাতে, নেক্সট কোশ্চেন তোমাদের বলেছে 4R, 6R এবং 12R প্রতিরোধকে সমান্তরাল ক্রমে যুক্ত করলে তাদের সমতুল্য কত হবে। দেখো 4 মানে 1/4 হয়ে যাবে, 6 মানে 1/6 হয়ে যাবে, 12 মানে 1/12 হয়ে যাবে। এখান থেকে আমরা রেশিও পাচ্ছি কত, মানে এলসিএম পাচ্ছি কত 12, এটা হবে তোমাদের 3, এটা হবে তোমাদের 2, এটা হবে তোমাদের 1।
তো 6 বাই তোমাদের 12, তো 1/2 উল্টে দিলে হয় তোমাদের 2, তো অ্যান্সার আমাদের কী হবে 2 রোদ। ঠিক আছে, চলো পরেরটাতে, এগুলো তো জানো সবাই। When the particles of a medium move back and forth, what is the motion called? তখন মোশনকে কি বলা হয়? ঠিক আছে, যখন কোনো মাধ্যমের কণাগুলো সামনে পিছনে গতি করে তখন সেই গতিকে কি বলা হয়? ঠিক আছে, তখন সেই গতিকে বলা হয় অসিলেশন বা ভাইব্রেশন। কি বলা হয়? অসিলেশন বা ভাইব্রেশন। ঠিক আছে, তখন বলা হয় অসিলেশন বা ভাইব্রেশন। দেখো ছবিটাকে একটু ভালো করে দেখো, এই যে পার্টিকেল আছে, এই পার্টিকেল কী করছে, একবার সামনের দিকে এগোচ্ছে, একবার পিছনের দিকে এগোচ্ছে। পার্টিকেলের অ্যাকচুয়াল পজিশনকে বলা হয় মিন পজিশন। পয়েন্ট টু পয়েন্ট এটা দিয়ে প্রশ্ন আসতে পারে যে পার্টিকেলের অ্যাকচুয়াল পজিশনকে কী বলা হয়? বলা হয় মিন পজিশন। ঠিক আছে, এবং পার্টিকেল একবার সামনের দিকে এগোয়, একবার পিছন দিকে এগোয়। ঠিক আছে, এইভাবে হয়। এবং পার্টিকেলের সামনে পিছনে এগোনোর ফলে যে ঘনত্বযুক্ত অঞ্চল পাওয়া যায় তাকে বলা হয় কিন্তু সংকোচন অঞ্চল বা কম্প্রেশন জোন। এই জোনটা, এই যে দেখতে পাচ্ছি অনেক পরিমাণ কালো হয়ে গেছে, এই জোনটাকে কিন্তু বলা হয় কম্প্রেশন। PRESSION। কী বলা হয় এই জোনটাকে? এই জোনটাকে বলা হয় কম্প্রেশন। আর এখানে দেখো এই জোনটার দিকে তাকাও, এই পুরো জোনটার দিকে তাকাও, এখানে দেখো এগুলো অনেক দূরে দূরে অবস্থান করছে। এই জোনটাকে বলা হয় রেয়ারিফিকেশান জোন। কি বলা হয়? রেয়ারিফিকেশান জোন। ঠিক আছে, পুরোটা আমি তোমাদের বলে দিচ্ছি যাতে তোমাদের মাথা অসুবিধা না হয়, এবং এই ছবিটাও কীভাবে চলে সেটাও আমি তোমাদের একটু পরে দেখাচ্ছি। ঠিক আছে, এর অ্যানিমেশনটাও আছে আমার কাছে। তো কম্প্রেশন জোন এটাকে বলা হয়। আর এই যে পজিশানে অ্যাকচুয়াল কোনার পজিশান তাকে বলা হয় মিন পজিশান। মিন পজিশান থেকে একবার সামনে যায়, একবার পিছনে যায়, এইভাবেই কিন্তু পুরো কাজটা হয়, এবং এটাকে আমরা কি বলি? অসিলেশন বা ভাইব্রেশন বলা হয় একে। ওকে, চলো এই ছবিটাকে একবার দেখো ভালো করে, দেখতে পাচ্ছ এই যে তোমাদের মিন পজিশন থেকে একবার সামনের দিকে যাচ্ছে, একবার পিছন দিকে যাচ্ছে, এবং এর ফলে দেখো একটা ঘনত্বযুক্ত অঞ্চল, কালো অঞ্চল তৈরি হচ্ছে। এটাকেই বলা হয়, যেটা বলেছিলাম, কম্প্রেশন জোন। আর যেখানে দেখতে পাচ্ছ এগুলো সব আলাদা আলাদা ফাঁকা ফাঁকা অবস্থান আছে, এই জোনটাকে বলা হয় রেয়ারিফিকেশন জোন। এবং এটা মুভ ব্যাক অ্যান্ড ফোর্থ, একবার সামনে যায় পিছনে যায়, এটাকে আমরা কি বলি? ভাইব্রেশন বা অসিলেশন বলি। ঠিক আছে, দেখো পুরোটা আমি তোমাদের দেখালাম। চলো পরের প্রশ্ন তোমাদের বলছে যে স্থির বল কিসের ওপর নির্ভর করে? দেখো ফোর্স অলওয়েজ একটা জিনিসের ওপরেই নির্ভর করবে, সেটা হচ্ছে ভর আর ত্বরণের ওপর। ফোর্সের ভ্যালু এটাই হয়। তো ফোর্সে প্রতিমিত হোক আর অপ্রতিমিত হোক, সেটা অলওয়েজ ভর এবং ত্বরণের উপরে নির্ভর করবে। স্থির বলে জাস্ট ব্যাপারটাকে একটু জটিল করে দিয়েছে। তো ভর আর ত্বরণ আমরা জানি ফোর্স ইকুয়াল টু এম ইন্টু এ, অর্থাৎ মাস ইন্টু অ্যাক্সেলারেশন। তো এখানেও তাই আসবে। ঠিক আছে, চলো পরের প্রশ্ন। ইফ দ্য ফাদার কন্ট্রিবিউট 6XY ক্রোমোজোমস অ্যান্ড দ্য মাদার কন্ট্রিবিউট XX ক্রোমোজোমস, হোয়াট ইজ দ্য পার্সেন্টেজ অফ প্রবাবিলিটি অফ হ্যাভিং আ মেল চাইল্ড? ঠিক আছে, মেল চাইল্ডের প্রবাবিলিটি কত? একটু আগে তোমাদের বলেছি 50% হয়, 50-50 তৈরি হয়, 50-50 তৈরি হয়, 50-50 তোমাদের মেল এবং 50-50 ফিমেল তৈরি হয়। একটু আগেই বলেছি, এই জন্য এটা নিয়ে আর মাথাপাচ্ছি করছি না, ব্যাপারটা বুঝতে পারছো আশা করি। পরেরটাই চলো। বলেছে যে প্লাস্টার অফ প্যারিস কীভাবে তৈরি করা হয়? হাউ ইজ প্লাস্টার অফ প্যারিস প্রিপেয়ার্ড? প্লাস্টার অফ প্যারিসকে কীভাবে তৈরি করা হয়? তো আমরা একটু আগেও দেখেছি এবং সবাই জানি যে প্লাস্টার অফ প্যারিসকে তৈরি করার জন্য কী করা হয়? জিপসামকে নেওয়া হয়, CaSO4 2H2O, অর্থাৎ জিপসাম। ঠিক আছে, জিপসামকে নেওয়া হয় এবং তাকে কি করা হয়? গরম করা হয়। কত ডিগ্রিতে? 100 ডিগ্রি সেন্টিগ্রেড, যে উষ্ণতায় জল ফোটে। এটাকে অনেক সময় কেলভিনও জিজ্ঞেস করা হয়। 373 কেলভিনে গরম করা হয়। গরম করার ফলে কী হয়? এটা ক্যালসিয়াম সালফেট হেমিহাইড্রেট তৈরি হয়। তো 1/4 নয় 1/3, মানে 1/2 অর্থাৎ হাফ H2O নেয়। আর দেখো 2 অণু জল থেকে যদি হাফ বেরিয়ে যায় তাহলে 1.5 অণু জল পড়ে থাকে, সেটাও কিন্তু বাইরে পড়ে থাকবে, 1.5 H2O। ঠিক আছে, 2 অণু থেকে হাফ বেরিয়ে যাচ্ছে, তো 1.5 H2O পড়ে থাকবে। এই যে পার্টটা তৈরি হচ্ছে, এই পার্টটাকে আমরা প্লাস্টার অফ প্যারিস বলি। দেখে জিপসামকে উচ্চ তাপে উত্তপ্ত করা, এটাই আমাদের কারেক্ট অ্যান্সার। 1 মিনিট, এখানে তোমাদের কি বলেছে? জিপসামকে 120, দেখো 120 ডিগ্রিতে উত্তপ্ত করা হয় না, কিন্তু 100 ডিগ্রিতে উত্তপ্ত করা হয়। এই জন্য এখানে অ্যান্সার কিন্তু সি হচ্ছে না, বি অপশান কারেক্ট হচ্ছে। ঠিক আছে, চলো আচ্ছা, এখানে যে প্রশ্নটা দেওয়া হয়েছে, এখানে কিন্তু প্রশ্নটা কিন্তু অনলি 1 সঠিক, অনলি 2 সঠিক, বোথ 1 অ্যান্ড 2 সঠিক, এভাবে তোমাদের অপশানগুলো ছিল। আমি অপশানগুলো রাখিনি, জাস্ট প্রশ্নটাকে রেখেছি কারণ এটা ধরছিল না। তো বলছে সাসপেনশন কণার ক্ষেত্রে নিচের কোন কোন বক্তব্য সঠিক? সাসপেনশন শব্দের অর্থ কি? আমরা জানি 3 টাইপের হয়। একটা হচ্ছে তোমাদের হয় ট্রু সলিউশন, যাকে আমরা দ্রবণ বলি, সত্যিকারের সলিউশন, যাকে আমরা কি বলি? যাকে আমরা বলি দ্রবণ। ঠিক আছে, দ্রবণের কণাগুলোর থেকে সব বড় কণা যেখানে থাকে সেটাকে আমরা কি বলি? সেটাকে আমরা বলি কোলয়েড। ঠিক আছে, ব্র্যাকেটটা এদিকে থাকা উচিত, সরি 1 মিনিট, এইদিকে কোলয়েড। ঠিক আছে, আর কোলয়েডের থেকে বড় কোণা পিষে পাওয়া যায় প্রলম্বনে পাওয়া যায়। প্রলম্বনেরই ইংরাজি হচ্ছে তোমাদের সাসপেনশন।
ঠিক আছে, কি ইংরাজি? সাসপেনশন। তো তোমাদের কী জিজ্ঞেস করেছে দেখো, সাসপেনশনের কণাগুলো খালি চোখে দেখা যায়, সাসপেনশনের সমসত্ব মিশ্রণ না, স্থির রাখলে সাসপেনশনের কণাগুলো নিচে বসে যায়, এটাই হচ্ছে কারেক্ট। ঠিক আছে, আর সত্যি কথা বলতে সাসপেনশনের কণাগুলো কিন্তু সত্যি কথা বলতে নেকেড আইতে দেখাও যায়। তো 1 এবং 3 বোথ সঠিক। তো এখানে আমরা কি করছি, বোথ 1 অ্যান্ড 3, এটা আমাদের কিন্তু কারেক্ট অ্যান্সার হবে। কলয়েডের কণাগুলোকে খালি চোখে দেখা যায় না, দ্রবণের কণাগুলোতে দেখাই যায় না, কিন্তু প্রলম্বনের কণাগুলোকে খালি চোখে দেখা যায়, কারণ সব থেকে বড় কণা প্রলম্বনই পাওয়া যায়। তো অ্যান্সার আমাদের কী হবে, 1 অ্যান্ড 3 বোথ কারেক্ট। চলো দেখো, তোমাদের আমি এনসিইআরটি 9-এর বই একটু পড়িয়ে দিই। এখানে পরিষ্কার লেখা আছে দেখো, প্রলম্বনের কোণাগুলো কিন্তু খালি চোখে দেখা যায়। প্রলম্বনের কোণাগুলোর ক্ষেত্রে কিন্তু টিন্ডাল এফেক্ট দেখা যায়, যেটা 2 নম্বর পয়েন্টে লেখা আছে, সরি 3 নম্বর পয়েন্টে নর্মালি লেখা আছে, হ্যাঁ 3 নম্বর পয়েন্টে লেখা আছে। 2 নম্বরে লেখা আছে প্রলম্বনের কোণাগুলো দ্রবণের মধ্যে দিয়ে নির্গত আলোকরশ্মিকে বিচ্ছুরিত করে এবং আলোকরশ্মির গতিমান পথকে দৃশ্যমান করে, এটাই আমাদের 2 নম্বরের টিন্ডাল এফেক্ট বলা হয় এটাকে। আর প্রলম্বনকে কিছুক্ষণ স্থির রাখলে কিন্তু কোণাগুলো কিন্তু কী হয়, থিতিয়ে পড়ে, অর্থাৎ প্রলম্বনের কোণাগুলো কিন্তু দুস্থিত। দুস্থিত শব্দের অর্থ কী, অর্থাৎ এই কণাগুলোকে তুমি কখনো ভাসতে দেখবে না বেশিক্ষণের জন্য। এই জন্য মনে রাখবে, টিন্ডাল এফেক্ট কিন্তু প্রলম্বনে কম সময়ের জন্য দেখা যায়। অ্যাকচুয়ালি পারফেক্ট টিন্ডাল এফেক্ট কিন্তু কোলয়েডে দেখা যায় বেশি সময়ের জন্য, দ্রবণে কোনো টিন্ডাল এফেক্ট দেখাই যায় না। তো প্রথমটা আমাদের খালি চোখে দেখা যায় কি যায় না তার উপর, দ্বিতীয়টা হচ্ছে আমাদের টিন্ডাল এফেক্ট যায় কি যায় না, থার্ড হচ্ছে তোমাদের কোণাগুলো ভেসে থাকে কি থাকে না তার উপর। 3টে পয়েন্ট এখানে উল্লেখ করা আছে, একবার দেখে নিও। নেক্সট হচ্ছে কোলয়েডে যদি একটু বলি, কোলয়েডের তোমাদের দেখো প্রলম্বন কিন্তু একটু সমসত্ব মিশ্রণ, এটা মনে রেখো। ঠিক আছে, কোলয়েডের ক্ষেত্রে দেখো বলা রয়েছে, কোলয়েড এক প্রকার অসমসত্ব মিশ্রণ, একমাত্র দ্রবণ ছাড়া বাকি সবই অসমসত্ব মিশ্রণ। কোলয়েডের কোণাগুলো এত ছোটো যে এটা কিন্তু খালি চোখে দেখা যায় না, দেখো পরিষ্কার বলা রয়েছে, একটু দাগিয়েও দিতে পারি আমি চাইলে। ঠিক আছে, এই যে এখানে বলা রয়েছে। নেক্সট হচ্ছে, কোলয়েডের কোণার আকার আলোকরশ্মির বিচ্ছুরণ ঘটানোর জন্য যথেষ্ট বড় হয়, যার ফলে এখানে কিন্তু টিন্ডাল এফেক্ট দেখা যায়, এবং এই টিন্ডাল এফেক্ট কিন্তু পারফেক্ট টিন্ডাল এফেক্ট কোলয়েডই দেখা যায়। ঠিক আছে, আর স্থিরভাবে রাখলেও এদের কোণাগুলো কিন্তু স্থিতিয়ে পড়ে না, এদের কোণাগুলো কিন্তু সুস্থিত হয়। এখানে এই প্রশ্ন আসতে পারে, কোনটা সুস্থিত কোনটা দুস্থিত বলে 3টে অপশান দিয়ে দিতে পারে, দ্রবণ, প্রলম্বন, কোলয়েড, বোথ প্রলম্বন অ্যান্ড কোলয়েড, এরকম দিতে পারে। অ্যান্সার কিন্তু তোমাদের হবে কি, কোলয়েড হবে। কোলয়েডে কিন্তু দ্রবণগুলো কিন্তু কী হয়, থিতিয়ে পড়ে না, মানে দ্রবণ, কোলয়েড এবং তোমাদের দ্রবণ দুটোতেই কিন্তু থিতিয়ে পড়ে না, প্রলম্বনে কিন্তু থিতিয়ে পড়ে। তো বোথ দ্রবণ এবং কোলয়েড দুটোই অপশান আসবে। ঠিক আছে, এটা মনে রাখবে। চলো এবার আমরা নেক্সট যে কোশ্চেন আছে তাতে যাব। নেক্সট কোশ্চেন বলেছে যে হলুদ একটি প্রাকৃতিক সূচক যা অম্ল ক্ষার শনাক্ত করতে সহায়তা করে, এটা কিন্তু কারেক্ট। হলুদ কিন্তু একটা প্রাকৃতিক সূচক, ঠিক আছে, যেমন লিটমাস একটা প্রাকৃতিক সূচক। ঠিক আছে, নেক্সট বলছে ফিনফথ্যালিন একটি ক্ষারীয় সূচক যা অম্লকে গোলাপি বর্ণে পরিণত করে, না, ফিনফথ্যালিন কিন্তু বেসিকে অর্থাৎ ক্ষারে কিন্তু গোলাপি বর্ণ হয়, অম্লতে কিন্তু ক্ষারীয় যে অম্লতে কিন্তু হয় না। ঠিক আছে, এখানে অ্যান্সার কোনটা হবে, অনলি এ কারেক্ট। মনে রাখবে এখন অনলি এ কারেক্ট। এর ওপর বেস করে আমি তোমাদের ডিটেলস কিন্তু পড়িয়েছি, এনসিইআরটি বেসড তোমাদের কিন্তু পেড ক্লাস আমি খুব ভালো করে পড়িয়েছি এটা। ঠিক আছে, ওটা যদি দেখে নাও একবার, এখানে কোনো কিছু চাপের নেই। মনে রাখবে, লিটমাসের কথা যদি বলি, ঠিক আছে, লিটমাস অ্যাসিডে আর এটা ক্ষারে। ঠিক আছে, লিটমাস অ্যাসিডে কী হয়, লাল হয়ে যায়, নীল লিটমাস লাল হয়, আর ক্ষারে কী হয়, এটা নীল হয়। লিটমাস কী হয়, ক্ষারে কী হয়, তোমাদের নীল হয়। ঠিক আছে, যদি আমি তোমাদের মিথাইল অরেঞ্জের কথা বলি, ঠিক আছে, মিথাইল অরেঞ্জ এটাও আরেক ধরনের তোমাদের ইন্ডিকেটর, মিথাইল অরেঞ্জ। মিথাইল অরেঞ্জের কথা যদি বলি, এটা তোমাদের অরেঞ্জ বলেছে, ক্ষার অ্যাসিডে কী হয়, অরেঞ্জ হয়ে যায়, অর্থাৎ কমলা বর্ণ ধারণ করে, এনজি। ঠিক আছে, অরেঞ্জ। আর ক্ষারে কী হয়, ইয়েলো ধারণ হয়ে যায়, অর্থাৎ হলুদ বর্ণের হয়ে যায়। আর এইবার আসছে ফিনফথ্যালিন। ফিনফথ্যালিনকে যদি দেখি তাহলে এটা বর্ণহীন হয়, কোনো বর্ণই দেখায় না, কোথায়, অ্যাসিডে। কিন্তু ক্ষারে কী হয়ে যায়, এটা পিঙ্ক হয়ে যায়, বেগুনি হয়ে যায়। সো কারেক্ট অ্যান্সার এই জন্য এটা হবে না, অম্লতে কিন্তু কালারলেস হয়, গোলাপি বর্ণ কোথায় হয়, ক্ষারে হয়। তো হলুদ কারেক্ট, কিন্তু 2 নম্বর কারেক্ট না, তো অনলি এ হচ্ছে, মানে 1 হচ্ছে অ্যান্সার হবে এখানে। ভ্যানিলা হচ্ছে একটা ন্যাচুরাল ইন্ডিকেটর, ভ্যানিলা এটা মনে রাখবে, ভ্যানিলা কিন্তু একটা ন্যাচারাল ইন্ডিকেটর, এবং এটা কিন্তু গন্ধযুক্ত ইন্ডিকেটর, অল ফ্যাক্টরি ইন্ডিকেটর বলা হয়, এটাকে কী বলা হয়, অল ফ্যাক্টরি ইন্ডিকেটর বলা হয় ভ্যানিলাকে। ঠিক আছে, ভ্যানিলা কিন্তু একটা অল ফ্যাক্টরি ইন্ডিকেটর। ওকে, যেমন অনিয়ন অর্থাৎ পেঁয়াজ, অনিয়নও কিন্তু একটা অল ফ্যাক্টরি ইন্ডিকেটর, এটা মনে রাখবে। এগুলো দিয়ে কিন্তু তোমাদের প্রশ্ন আসে। ক্যাবেজ যেমন, বাঁধাকপি, ঠিক আছে, বাঁধাকপি, ঠিক আছে, এটাও কিন্তু তোমাদের, এটাকে কি ইন্ডিকেটর বলা হয়, এটাকে বলা হয় ন্যাচুরাল ইন্ডিকেটর। যেমন কি, যেমন হাইড্রেনজিয়া, পিটুনিয়া, জারানিয়াম, মানে জেরানিয়াম আর কি, এরাও কিন্তু তোমাদের সব ন্যাচুরাল ইন্ডিকেটর হয়। এটা তোমাদের এনসিইআরটিতে গিভেনও আছে, একটু ভালো করে পড়ে নিও এই পার্টটা, তাহলে বুঝতে পারবে। চলো পরের প্রশ্ন
তরল অধিক সংকোচনশীল কেন হয় না? কারণ তরলের ভর নির্দিষ্ট থাকে। সে তো যে কোনো কিছুর ভরই নির্দিষ্ট, খানিকটা বায়ু তুলে না, বায়ুর ভরও নির্দিষ্ট হয়। তো এটা তো অ্যান্সার নয়। লাল দিয়ে করি, এটা তো অ্যান্সার নয় তোমাদের। নেক্সট বলছে কারণ তরলের অণুগুলোর মধ্যে অনেক ফাঁকা স্থান থাকে, কারণ তরলের অণুগুলোর মধ্যে আকর্ষণ বল থাকে, কারণ তরলের আয়তন নির্দিষ্ট, আয়তন অনির্দিষ্ট না, তরলের আয়তন অনির্দিষ্ট নয়, তরলের অণুগুলোর মধ্যবর্তী কিন্তু তোমাদের বল থাকে, এটা হচ্ছে কারণ। বিকজ দেয়ার ইজ অ্যান ইন্টারমিডিয়েট অ্যাট্রাকশন ফোর্স বিটুইন দ্য মলিকিউলস, দিস উইল বি দ্য কারেক্ট অ্যান্সার, এবং দ্যাট ইজ গ্রেটার দ্যান গ্যাস। ঠিক আছে, মনে রাখবে কঠিনে যখন তুমি অণুগুলোকে দেখো না, কঠিনে যদি তুমি অণুগুলোকে দেখো, অণুগুলো এরকম চিপকে থাকে একে অপরের সাথে, এরকম পুরো চিপকে থাকে, এটা হচ্ছে কঠিন পদার্থ। ওকে, তরল পদার্থের ক্ষেত্রে কী হয়, অণুগুলো মধ্যে আভ্যন্তরীণ ফাঁকা স্থান থাকে, এটা হচ্ছে তরল। ঠিক আছে, আর গ্যাসে কী হয়, এখানে একটা থাকে তো এখানে একটা থাকে, এখানে একটা থাকে, এটা হচ্ছে গ্যাস। গ্যাসে ব্যাপন দেখা যায়, ব্রাউনিয়ান মোশন দেখা যায়। তরলের ক্ষেত্রে তরল কিন্তু হাইলি কম্প্রেসেবল হয় না। ঠিক আছে, তরল কিন্তু হাইলি কম্প্রেসেবল হয় তা কিন্তু নয়, এটা মনে রাখবে। বোঝা যাচ্ছে? দেখো এখানে যদি বলতো যে তরলের অণুগুলোর মধ্যে ফাঁকা স্থান কম থাকে, তাহলেও এটাও অ্যান্সার নিতাম আমরা, মানে তখন বি আর সি বোথ অ্যান্সার হতো। কিন্তু এখানে বলেছে অনেক ফাঁকা স্থান থাকে, মনে রাখবে তরলের অণুগুলোর মধ্যে অত ফাঁকা স্থান থাকে না যেরকম গ্যাসে থাকে। ঠিক আছে, তো গ্যাস কিন্তু হাইলি কম্প্রেসিবল হয়, এটা মনে রাখবে, হাইলি কম্প্রেসিবল হয়। কম্প্রেসিবল শব্দের অর্থ কি, যদি একটা পাত্রে রাখো তাহলে গ্যাসের অণুগুলো এরকমভাবে চলাচল করে, যদি তাকে যদি প্রেশার দাও, দিয়ে যদি চাপ দাও নিচের দিকে, তাহলে অণুগুলো কী হয়ে যাবে, অল্প জায়গার মধ্যে কিন্তু তা ওই একই পরিমাণ অণু কিন্তু গুটিয়ে যাবে। ঠিক আছে, দেখো চাপ দিয়েছি পিস্টনে, অণুগুলো নিচের দিকে চলে আসছে, এইভাবে করা যায়, কিন্তু তরলকে সেটা করা যায় না। ঠিক আছে, তরলকে সেভাবে কিন্তু করা যায় না, কঠিনকে তো করাই যায় না, সেই জন্য এখানে বলেছে হাইলি কম্প্রেসিবল নয়। বোঝাতে পারলাম? চলো, সিধা ক্যান্সার হবে। বলেছে নিচের কোনটি তোমাদের কমপ্লেক্স পার্মানেন্ট টিস্যু? দেখো আমরা জানি যে টিস্যুকে, প্লান্ট টিস্যুকে 3টে পার্টে ভাগ করা যায়, অ্যাকচুয়ালি 2টো পার্টে, একটা হচ্ছে ভাজক কলা আর 2 হচ্ছে তোমাদের, 1 মিনিট, স্থায়ী কলা। ভাজক কলা আর কি করা, স্থায়ী কলা। স্থায়ী কলাকে আবার আমরা জানি 2টো পার্টে ভাগ করা যায়। কী কী 2টো পার্টে ভাগ করা যায়? এক হচ্ছে তোমাদের সরল স্থায়ী কলা, আর 2 হচ্ছে তোমাদের জটিল স্থায়ী কলা। ঠিক আছে, সরল স্থায়ী কলার মধ্যে কী কী পড়ে, প্যারেনকাইমা, কোলেনকাইমা আর স্ক্লেরেনকাইমা পড়ে। ঠিক আছে, স্ক্লেরেনকাইমা। আর জটিল স্থায়ী কলার মধ্যে কী পড়ে, জাইলেম, ঠিক আছে, আর কি পড়ে, ফ্লোয়েম। ঠিক আছে, জাইলেম আর ফ্লোয়েম পড়ে। আর ভাজক কলার মধ্যে কী পড়ে, 3 টাইপের, অ্যাপিকাল মেরিস্টেম, ইন্টারকারি মেরিস্টেম আর ল্যাটারাল মেরিস্টেম। ঠিক আছে, এখানে দেখো মেরিস্টেম দেওয়া রয়েছে, মানে ভাজক কলা, তো ভাজক কলা তো অ্যান্সার নয়, দেখো এখানে মেরিস্টেম দেওয়া রয়েছে কিন্তু ভাজক কলা লেখা নেই কিন্তু, তো যারা ইংরাজি পড়েন তাদের জন্য প্রবলেম হবে। তো ভাজক কলা তো অ্যান্সার নয়, কারণ এটা স্থায়ী কলার মধ্যে এমনি পড়ে না। প্যারেনকাইমা আর কোলেনকাইমা কিন্তু সরলের মধ্যে পড়ে। যাহলে জটিলের মধ্যে অ্যান্সার কী হবে, ফ্লোয়েম অ্যান্সার হবে। দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার। চলো, হুইচ গ্ল্যান্ড প্রোভাইড নিউট্রিশন টু স্পার্ম? ঠিক আছে, অ্যান্সার হবে তোমাদের সেমিনাল ভেসিকেল এবং প্রোস্টেট। যদিও এনসিআরটিতে ভাস্ট ডিফারেন্স শব্দটা রয়েছে, ঠিক আছে, ওটাও হবে, কিন্তু এই দুটো এখানে অ্যান্সারে রয়েছে বলে এই দুটো তোমাদের হবে। ঠিক আছে, এরা কি হয়, যখন শুক্রাণু বেরোয় তখন তাদের পথকে সুগম করা, এছাড়াও বালবা ইউরেথ্রাল বলে একটা গ্রন্থিও থাকে। ঠিক আছে, এখানে দেওয়ানি সেটা, বালবা ইউরেথ্রাল। ঠিক আছে, সেও কিন্তু করে। অ্যান্সার এখানে হবে সেমিনাল ভেসিকেল এবং প্রোস্টেট, এখানে বোথ অ্যান্সার হবে। চলো পরেরটা। দেখো এই পার্টটা এনসিআরটিতে কোথায় আছে একটু দেখিয়ে দিই পরের প্রশ্নে যাওয়ার আগে। এই দেখো বলছে শুক্রাশয়ে উৎপন্ন শুক্রাণু ভাস ডিফারেন্সের মধ্য দিয়ে বাহিত হয়। এই ভাস ডিফারেন্স মূত্রথলি থেকে আগত একটি নালিকার সাথে যুক্ত থাকে। এইভাবে গঠিত মূত্রনালীটি শুক্রাণু এবং মূত্র উভয়ের জন্য একটা সাধারণ পথ হিসেবে ব্যবহৃত হয়। এই পথেই ভাস ডিফারেন্স প্রোস্টেট এবং সেমিনার ভেসিকেলের মতো গ্রন্থিসমূহ এদের ক্ষরণকে মুক্ত করে, যার ফলে শুক্রাণুগুলো তরলে থাকে এবং তরল শুক্রাণুর পরিবহনকে সহজতর করে এবং এদের পুষ্টিও সরবরাহ করে। তাহলে অ্যান্সার কী হবে, এখানে ভাস ডিফারেন্সটা দেওয়া ছিল না কোশ্চেন্সে, প্রোস্টেট এবং সেমিনার ভেসিকেল ছিল, তো ওটা অ্যান্সার ডেফিনেটলি হবে। ঠিক আছে, চলো পরের প্রশ্ন। কোনো বস্তুর প্রাথমিক বেগ যদি এত হয়, ত্বরণ যদি এত হয়, 1 সেকেন্ড পরে তার বেগ কত হবে? ঠিক আছে, তো ভি মাইনাস ইউ বাই টি ইকুয়াল টু তোমাদের এ, এই ফর্মুলা ইউজ করলে হয়ে যাবে। ঠিক আছে,
তো ভি এর মান তোমাদের জিজ্ঞেস করেছে, ইউ আমাদের কত বলেছে 12, টি আমাদের বলেছে 1 সেকেন্ড, ঠিক আছে, ত্বরণ আমাদের কত বলেছে 9.8, এটা আমাদের বলেছে মিটার পার সেকেন্ড স্কোয়ার, ঠিক আছে। ক্যালকুলেট করতে হবে তোমাদের, ক্যালকুলেট না করলে তো হবে না। তো ভি ইকুয়াল টু আমাদের কী দাঁড়াচ্ছে দেখো, এটা কিছু নেই মানে আমাদের 9.8 প্লাস 12 হয়ে যাচ্ছে, তখন এর সঙ্গে এটা জুড়তে হবে, তখন 21.8 মিটার পার সেকেন্ড আমাদের অ্যান্সার হবে। এই চলো নেক্সট কোশ্চেন্স, কোনো বস্তুর ওপর প্রয়োগকৃত বল যদি 3F করা হয় এবং তার ভর যদি m/2 করা হয়, তাহলে উৎপন্ন ত্বরণ কী হবে। দেখো ত্বরণ ফোর্সের মান দেখো ত্বরণ ইকুয়াল টু কী জানি, মাস, সরি এফ ইকুয়াল টু কী জানি, মাস ইন্টু এ মানে ত্বরণ। তাহলে এর সাথে দেখো ফোর্সের রিলেশনের সঙ্গে মাসের রিলেশনের সম্পর্ক দেখো, ত্বরণের সঙ্গে ফোর্স সমানুপাতিক সম্পর্ক, ত্বরণের সঙ্গে মাস ব্যস্তানুপাতিক সম্পর্কে থাকে, ঠিক আছে। তো এখানে বলেছে আগে আমাদের ত্বরণ এইটা ছিল, A1 কী ছিল এইটা F/m, এখন দ্বিতীয় ত্বরণ কী হয়ে যাবে, ফোর্স করা হয়েছে 3F আর মাস করা হয়েছে তোমাদের হাফ, তার মানে বেসিক্যালি কী হবে, এই 2 কী হবে ওপরে চলে যাবে, m/2 মানে কি এই 2 কী হবে ওপরে চলে যাবে, ইয়েস অর নো বলো, এটা কি বুঝতে পারছো, এম যখন ওপরে যাবে তো এটা কী হবে ওপরে চলে যাবে তোমাদের, ঠিক আছে। সো F/m 2 × 3 মানে 6, এটা হবে তোমাদের A2, মানে আগে আমাদের ত্বরণ ছিল A1, তার মান ছিল এইটা, এখন দেখো তার মানের 6 গুণ হয়ে গেছে নতুন ত্বরণের মান, তাহলে অ্যান্সার কী হবে তোমাদের, ত্বরণ 6 গুণ হয়ে যাবে। এটা একটা গুড কোশ্চেন এবং ডিফারেন্ট টাইপের কোশ্চেন্স। চলো পরের প্রশ্ন বলছে দর্পণ সূত্র সম্পর্কে নিচের কোনটি সঠিক। দর্পণ সূত্র অবতল ও উত্তল উভয় দর্পণের জন্য প্রযোজ্য, এটাও কারেক্ট। দর্পণ সূত্র বস্তুটির উচ্চতার ওপর নির্ভরশীল, এটা কিন্তু ইনকারেক্ট, দর্পণ সূত্র কিন্তু নির্ভরশীল হয় না। দেখো 1/v প্লাস 1/u ইকুয়াল টু 1/f, ঠিক আছে। তো এখানে কোনোভাবেই বস্তুর উচ্চতার ওপর দর্পণ নির্ভর করছে না, দর্পণ সূত্র নির্ভর করছে না। তো কারেক্ট অ্যান্সার আমাদের কী হবে 2, কিন্তু অ্যান্সার হবে না আমাদের, ঠিক আছে। বস্তুর হাইটের ওপর ডিপেন্ড করে না, তো 1 নম্বর আমাদের কারেক্ট অ্যান্সার হবে এখানে। এইরকম ধরনের কোশ্চেন দিচ্ছে যেগুলো আগে দেখা যায়নি, অদ্ভুত কিম্ভূত কিমাকার কোশ্চেন্স বাট দিচ্ছে, এবং এগুলো তোমরা যদি নর্মালি কোশ্চেন্স যদি পড়ে যদি অ্যান্সার করতে পারো তাহলে ইজি, কোশ্চেন্স পড়তে সময় লাগছে, এই জন্য এখানে টাইম খাওয়ানোর ব্যাপার রয়েছে। চলো আচ্ছা আরেকটা জিনিস ছোট্ট করে বলে দিই যাওয়ার আগে, সেটা হচ্ছে মনে রাখবে ম্যাগনিফিকেশান কিন্তু বস্তুর হাইটের উপর ডিপেন্ড করে। তোমার যদি বলা হয় এখানে দর্পণের ম্যাগনিফিকেশান বা লেন্সের ম্যাগনিফিকেশান অর্থাৎ বর্ধন, ঠিক আছে, ম্যাগনিফিকেশানের বাংলা কি বর্ধন, ঠিক আছে, ম্যাগনিফিকেশান, তো দুটোই কি নির্ভর করে, ইয়েস নির্ভর করে। দর্পণ বা লেন্সের ম্যাগনিফিকেশান সেটা কিন্তু তোমাদের নির্ভর করে, কারণ আমরা জানি ইমেজ হাইট বাই অবজেক্ট হাইট, এটা করলে আমরা ম্যাগনিফিকেশান পাই, আবার সেটা ইকুয়াল টু আমাদের কী হয় -v/u হয়, কার ক্ষেত্রে, দর্পণের ক্ষেত্রে। আর ওখানে কী হয় তোমাদের এই মাইনাসটা থাকে না, ঠিক আছে, ওখানে ইমেজ হাইট বা অবজেক্ট হাইট হয়, কিন্তু নেগেটিভটা থাকে না লেন্সের ক্ষেত্রে, ঠিক আছে। সো আমরা কি দেখতে পাচ্ছি এখানে কারেক্ট অ্যান্সার আমাদের কী হবে, দর্পণের বর্ধনের ক্ষেত্রে কিন্তু ইমেজ হাইট নির্ভর করে, এটা মনে রাখবে, ঠিক আছে। চলো পরেরটাতে বলছে কোন কলা বোথ ডাইরেকশানে পরিবহন করতে পারে। দেখো আমরা যদি পাতার কথা ভাবি, 1 মিনিট, আমরা যদি পাতার কথা ভাবি তাহলে পাতায় উৎপন্ন হচ্ছে খাদ্য, ঠিক আছে, সেই খাদ্য এই পাতার উপর দিকেও যাবে আবার নিচের দিকে মূলেও যাবে, তার মানে ডেফিনেটলি বোথ ডাইরেকশানে খাদ্যকে যেতে হয়, আর খাদ্য পরিবহন কে করে, ফ্লোয়েম করে, তো কারেক্ট আনসার ফ্লোয়েম হবে, ঠিক আছে। এবার তোমাদের যদি বলা হয় যে মূলের ক্ষেত্রে কী, দেখো এই হচ্ছে তোমাদের মূল, ঠিক আছে, মূলের ক্ষেত্রে বেসিক্যালি ব্যাপারটা কী হয়, মূল যে জলটা নেয় সেটা পাতায় পৌঁছতে হয়, অর্থাৎ ইউনি ডাইরেকশানে কাজ করে, এক্ষেত্রে জাইলেম কিন্তু ইউনি ডাইরেকশনাল হয়, ঠিক আছে, কিন্তু ফ্লোয়েম কিন্তু মাল্টি ডাইরেকশনাল হয়, তো কারেক্ট আনসার কী হবে আমাদের এখানে, ফ্লোয়েম আমাদের এখানে কারেক্ট আনসার হবে, ঠিক আছে। চলো বলছে যে একটি পাথরকে 12 মিটার পার সেকেন্ডে ওপর দিকে নিক্ষেপ করা হলে 1 সেকেন্ড পরে তার বেগ কী হবে, ঠিক আছে। দেখো জি এর মান কত বলেছে এত, তো v/u/t ইকুয়াল টু a, তো এখানে আমাদের ভি এর মান আমাদের কি বলেছে, পাথরকে তোমাদের 12 মিটার নিক্ষেপ করা হচ্ছে, আর ভি কত, ভি বার করতে বলেছে, সো 12 1 সেকেন্ড 9.8, ঠিক আছে। কয়েকটা আনসার তোমাদের ওইটাই হবে যেটা আগের বার বেরিয়েছিল, অর্থাৎ 21, এটাকে দুবার করানো হলো, একবার দেখে নিই তো, 1 মিনিট একবার এটা দেখে নিই একটুখানি দাঁড়াও, না ডাটা এক নেই কিন্তু ভ্যালুগুলো এক, ওই জন্য এক হয়েছে, ঠিক আছে, ডাটা এক নেই কিন্তু ভ্যালুগুলো এক, ওই জন্য এক হয়েছে। যদি তোমাদের বলা হয়
যদি তোমাদের বলা 21.8 অ্যান্সার আসবে, ঠিকই আছে। যদি তোমাদের বলা হয় 1 সেকেন্ড পরে সে কতটা দূরত্ব অতিক্রম করবে, যদি বলা হয় দূরত্ব বার করো, তখন কি করবো? যদি এই প্রশ্নটা দিয়ে বলা হয়, এই প্রশ্নটাই দিয়েছে এক্স্যাক্টলি, এখানে তোমাদের বলেছে যে বেগ কী হবে, আমি বেগের জায়গায় তোমাদের বলে দিচ্ছি দূরত্ব কী হবে, তখন আমরা কোন ফর্মুলা অ্যাপ্লাই করবো বলো? দেখো, একটা আমরা অ্যাপ্লাই করতে পারি কি, এই ভি বার করলাম, ভি বার করে আমরা ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার ইকুয়াল টু 2as এই ফর্মুলা অ্যাপ্লাই করতে পারি। সমস্যা হচ্ছে ভি এর মান দেখেছো আর ইউ এর মান দেখো, তো দুটোর স্কোয়ার করতে হবে তোমাকে, এটা চাপের হয়, এই ভ্যালুটা বের করাটা কী হয়, একটুখানি চাপের হয়, ঠিক আছে। তো এক্ষেত্রে আমরা আরেকটা ফর্মুলা ইউজ করতে পারি, যেটাও অবশ্যই চাপের হবে এক্ষেত্রে, সেটা হচ্ছে এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, এই ফর্মুলা আমরা অ্যাপ্লাই করতে পারি। এতে কী হবে, ভি এর মান নেই, ফলে একটা ক্যালকুলেশন আমাদের একটু কমবে, এটাই, এছাড়া কিছু না, ঠিক আছে। তো আমরা ওই ক্যালকুলেশনটা অ্যাপ্লাই করলে আমাদের অ্যান্সার বেরিয়ে যাবে, এই যে এইটা, এটা আমাদের অ্যাপ্লাই করতে হবে। এখানে যদি আমরা অ্যাপ্লাই করি, তাহলে ইউ আমাদের কত 12, টি আমাদের কত 1, ইজিলি এটাকে করা যায়, ঠিক আছে। হাফ ইন্টু জি, দেখো জি আমাদের নর্মালি, আমরা দেখো এখানে মান বার করতে বলেছে, তো জি এর মান যা খুশি তুমি নিতে পারো, কিন্তু ঘটনা হচ্ছে জি আমাদের এখানে নেগেটিভ নিতে হয়। কেন নেগেটিভ নিতে হয় জি এর মান? কারণ জি আমাদের কাজ করে নিচের দিকে, আর বস্তু যাচ্ছে ওপর দিকে, নাকি বলেছে উপর দিকে নিক্ষেপ করাল, হ্যাঁ বস্তু উপর দিকে যাচ্ছে, তো জি এর মান আমরা নেগেটিভ নেবো, তো -9.8 আমরা নেবো, ঠিক আছে। ইন্টু আমরা কী নেবো, টি স্কোয়ার, টি স্কোয়ার মানে কত 1 স্কোয়ার, ঠিক আছে। এখান থেকে আমরা কী পাচ্ছি 12, কাটাকুটি করলে এটা আমাদের আসছে কত, এটা হাফ হবে, হাফ মানে এটা হবে 8, তোমাদের 9.49, এবং এটা তোমাদের নেগেটিভ ভ্যালু নেবে, প্লাস ভ্যালু নেবে না, এখানে নেগেটিভ ভ্যালু নেবে, ঠিক আছে। এক মিনিট, ঠিক আছে, প্লাস ভ্যালু নেবে না, নেগেটিভ ভ্যালু নেবে, তো এটা তোমাদের কমে আসবে 0.1, 4 × 5 মানে 7, তো 7.1 মিটার উড বি দ্য কারেক্ট অ্যান্সার হেয়ার। বুঝতে পারছি, চলো পরের প্রশ্ন বলছে নিচের কোনটি মেরিন ফিশ নয়, ঠিক আছে। দেখো মেরিন ফিশ হচ্ছে নয় যেটা, এখানে আমরা দেখতে পাচ্ছি ভেটকি, পমপ্লেট এবং টুনা, যারা মাছ খায় তারা জানে, আমিও খুব একটা মাছ প্রিয় মানুষ নই অ্যাকচুয়ালি, তো যাই হোক, রুহু এখানে অ্যান্সার তোমাদের দেখতে পাচ্ছি, কারণ ভেটকি, পমপ্লেট, টুনা এরা কিন্তু তোমাদের সব সামুদ্রিক মাছ, ঠিক আছে। তো সি এখানে কিন্তু কারেক্ট অ্যান্সার হচ্ছে, আমি দেখতে পাচ্ছি। এটা এনসিইআরটি কোথা থেকে দিয়েছে একবার চেক করে দিচ্ছি তোমাদের, চলো। আচ্ছা, আমি চেক করতে গিয়ে দেখলাম যে এটা রুহু নয়, এটা হচ্ছে রুই, ঠিক আছে। অ্যাকচুয়ালি লেবিও রেহিতা, ঠিক আছে, লেবিও রেহিতা এরকম সামথিংয়ের ল্যাটিন সায়েন্টিফিক নেম হয়, ঠিক আছে। বাংলায় লিখলে হয় লেবিও রেহিতা বা রুহিতা, ঠিক আছে। এটা তোমাদের কি হয়, এর ল্যাটিন সায়েন্টিফিক নেম হয়, তার থেকে এখানে রোহি কথাটা দিয়েছে, তো এটা রুই মাছ। তো আমরা জানি রুই মাছ কিন্তু পুকুরের মাছ হয়, রুই, কাতলা, মৃগেল, গ্রাস ক্রাব যেটাকে বলা হয়, রুই, কাতলা, মৃগেল, ঠিক আছে, এগুলো তোমাদের কি হয়, তোমাদের কিন্তু পুকুরের মাছ হয়, আর এগুলো সব পমপ্লেট, ভেটকি, টুনা এগুলো সব সামুদ্রিক মাছ হয়। কোথায় রয়েছে চলো দেখিয়ে দিই, খাদ্যে প্রক্রিয়াকরণ করেছিলাম না আমি তোমাদের, ওখানে রয়েছে, চলো এই দেখো, এখানে বলেছে একবার সমুদ্রে মাছ চাষ, তো বলছে পমফ্রেট, এই যে পমফ্রেট, ম্যাকরেল, টুনা, সার্ডান, এগুলো বোম্বে ডাক, এগুলো সব হচ্ছে তোমাদের কি সামুদ্রিক মাছ। এছাড়াও অর্থকারীর জন্য কিছু সামুদ্রিক মাছ চাষ করা হয়, দেখো এখানে রয়েছে, এগুলোর মধ্যে কী কী পড়ছে, পাখনাযুক্ত মুলেট, ভেটকি, পাল স্পট, খোলকযুক্ত মাছ যেমন চিংড়ি, বিভিন্ন ধরনের ঝিমুক, এগুলো চাষ করা হয়। আর পুকুরের মাছ যেমন তোমাদের এখানে দেওয়া রয়েছে, দেখো এই যে কাতলা মাছ, রুই মাছ, ঠিক আছে, কাতলা মাছ, রুই মাছ, মধ্যস্তরের খাদক, মৃগেল, সাধারণ গ্রাস ক্রাপ, ঠিক আছে, এই তোমাদের এখানে ছবিও দেওয়া রয়েছে, দেখতে পাচ্ছ, আশা করি বোঝাতে পারলাম। এই পার্টটা একবার পড়ে নিও, বেটার বুঝতে পারবে এখানে। চলো, খাদ্যের প্রক্রিয়াকরণের যে ভিডিও আমি দিয়েছিলাম তার লিঙ্ক তোমাদের ফার্স্ট কমেন্টে আছে, এছাড়া গতির লিঙ্কও আছে, ওই দুটো পার্ট ভালো করে দেখো, বেটার বুঝতে পারবে। ওখানে কিন্তু প্রচুর প্রশ্ন ওর থেকে কিন্তু প্রত্যেক দিন কিন্তু তোলা হচ্ছে, ঠিক আছে, এই প্রায় 5-6 দিন আগে আমি করেছি। ফার্স্ট কমেন্টকে ফলো করো। চলো পরেরটা, অনেক দিন পরে দেখছি তোমাদের একটা অবতল দর্পণের অঙ্কের প্রশ্ন দিয়েছে, ভাল লাগছে। তো বলছে যে ফোকাল লেন্থ তোমাদের কনকেভ মিরর, কনকেভ মিরর মানে হচ্ছে এইটা, এর ফোকাস কোন দিকে অবস্থান করে, বাম দিকে অবস্থান করে, তো ফোকাস আমাদের কি হবে নেগেটিভ, আবার এখানে নেগেটিভ দিয়েও দিয়েছে, একটা ভালো কথা। আর তোমাদের বস্তুকে প্লেস করা হয়েছে -30 সেমি দূরত্বে, তো ডিস্টেন্স কি বার করতে বলেছে, তো 1/v প্লাস 1/u ইকুয়াল টু 1/f, এই হচ্ছে ফর্মুলা হয়। 1/v এর মান কত সেটাই বার করতে বলেছে মনে হয়, হ্যাঁ।
আচ্ছা, ইউ এর মান কত হবে? 30 হবে নেগেটিভ, আর এফ কত হবে? 20 হবে, তাই তো? ওকে, এখান থেকে আমরা কি পাচ্ছি? 1/v। জানি না এটা না করেও করা যেত কিনা, আমি চেক করছি না, নর্মালি তোমাদের করে দিচ্ছি। 120 প্লাস 1/30, এখানে হয়তো আমাদের 60, তো 3 - 3 প্লাস 2, তো আমাদের -1/60, তো ভি এর অ্যান্সার হবে তোমাদের -60। চলো পরের প্রশ্ন, হুইচ টাইপ অফ মোশন ইজ শোন ইন সিম্পল পেন্ডুলাম। দেখো সিম্পল পেন্ডুলাম কাকে বলা হয়? ধরো একটা তুমি ঘড়ি দেখেছো পুরোনো দিনে, দেখে না দেখবে এরকম একটা দণ্ড থাকে, তার নিচে একটা বব, একে বেসিক্যালি বব বলা হয়, আর এটাকে বলা হয় স্ট্রিং, STRING। সিম্পল পেন্ডুলাম বেসিক্যালি এই দুটো জিনিস নিয়ে গঠিত, এবং এখানে একটা জিনিসের সঙ্গে এটা আটকানো থাকে পেরেক দিয়ে, এবং এটা ঝুলতে থাকে, একবার এদিকে যায় একবার এদিকে যায়। এবার এটাকে বলা হয় অসিলেটরি মোশন। এটার আরেকটা নাম আছে, এটাকে বলা হয় সিম্পল হারমোনিক মোশন, এটাকে সিম্পল হারমোনিক মোশনও বলা হয়, এটা মনে রাখবে। সিম্পল হারমোনিক মোশনও কিন্তু একে কী হয়, একে কিন্তু বলা হয়। তো সিম্পল হারমোনিক মোশন অ্যান্সার। আবার অসিলেটরি মোশনও একে বলা হয়, এবং একে পিরিয়ডিক মোশনও বলা হয়, একে পিরিয়ডিক মোশনও বলা হয়। তোমরা হচ্ছে এতগুলো নাম কেন? তো দুটো জিনিস আমি বুঝিয়ে দিচ্ছি, পিরিয়ডিক মোশন কেন বলা হয় আর অসিলেটরি মোশন কেন বলা হয়। ঠিক আছে, দেখো যখন একটা পেন্ডুলামকে, ধরো একটা পেন্ডুলাম এখানে যুক্ত ছিল, এবং তুমি ওটাকে এইরকম জায়গায় হাত দিয়ে টেনে ধরে রেখেছো, এখানে এরকম জায়গায়, কারণ ও ছাড় দিতে এখানে চলে আসবে। তুমি যদি এইটা হচ্ছে 1 নম্বর পজিশন, এই পজিশান থেকে তুমি একে ছাড়লে, তো কী হবে? এ যাবে 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 এরকম জায়গায় যাবে, এরকম জায়গায় যাবে। তারপর কী হবে? আবার এটা হচ্ছে 2 নম্বর পজিশন, তারপর কী হবে? আবার এই 3 নম্বর অর্থাৎ মিন পজিশনে আসবে, তারপর আবার এদিকে উঠে আসবে। এই যে 1 নম্বর স্থান থেকে 2 নম্বরে গিয়ে 3 নম্বর পেরিয়ে আবার 1 নম্বরে চলে এলো, এই একবার এটা করতে যে সময় লাগে, বা একবার এরকম করাকে আমরা বলি অসিলেশন। কি বলি আমরা? অসিলেশন, এটাকে আমরা বলি অসিলেশন। কি বললাম? একবার এ থেকে ছাড়ছো, সেটা দুয়ে যাচ্ছে, গিয়ে আবার একে চলে আসছে, মানে একে থেকে ছাড়লে আবার একে চলে আসছে, এই যে পুরো আন্দোলন, এটাকে আমরা বলি অসিলেশন বা আন্দোলন। ঠিক আছে, এবার একবার এরকম করতে যে সময় লাগে, সেটাকে আমরা বলি অসিলেশন পিরিয়ড। ধরো এটা করতে ওর 1 সেকেন্ড সময় লাগলো, তার মানে প্রতি 1 সেকেন্ডে ও এইটাই করবে, অর্থাৎ 1 নম্বর স্থান থেকে ছাড়বে, 2 নম্বরে পৌঁছে আবার 1 নম্বরে পৌঁছবে, এটা 1 নম্বর 1 সেকেন্ডে করবে, আবারও যাবে, আবারও 1 নম্বরে ফিরে আসবে, এটা আবার 1 সেকেন্ডে করবে, আবারও যাবে, আবার চলে আসবে 1 নম্বর স্থানে, এটাও 1 সেকেন্ডে করবে, অর্থাৎ প্রতি 1 সেকেন্ডে ও এই পুরো পথটা অতিক্রম করবে। ঠিক আছে, এবং এটাও প্রতি 1 সেকেন্ডেই করে, মানে এই পিরিয়ডটা ওর ফিক্সড, এই জন্য একে পিরিয়ডিক মোশন বলা হয়। অর্থাৎ অসিলেশন করতে ও সেম টাইমে সেম অসিলেশন করে, এটাকে বলা হয় পিরিয়ডিক মোশন। ঠিক আছে, নেক্সট হচ্ছে অসিলেটরি কেন? কারণ ও টু অ্যান্ড ফ্রো মুভ করে, এইটাকে আমরা বলেছি মিন পজিশন। একটু আগে তোমাদের আমি দেখিয়েছিলাম এটাকে আমরা কি পজিশন বলি? মিন পজিশন। মিন পজিশন থেকে একবারও এইখানে যাচ্ছে, আর একবারও এইখানে যাচ্ছে, টু অ্যান্ড ফ্রো ও কী করছে? ও মুভ করছে। এই টু অ্যান্ড ফ্রো মুভমেন্ট যে গতিতে হয় তাকে আমরা বলি অসিলেটরি মোশন। তো এটা একাধারে অসিলেটরি মোশন এবং একাধারে এটা পিরিয়ডিক মোশন। তো এখানে মানে অসিলেটরি অ্যান্সার ছিল, অপশানে ছিল, তো ওটাই অ্যান্সার হবে। ঠিক আছে, চলো এটা ইজি প্রশ্ন। রক্ত, মানুষের দেহে রক্ত পরিশোধনের জন্য কোন অঙ্গ দায়ী? দেখো অনেকে হার্ট অ্যান্সার করে দেয়, বাট হার্ট ক্যান নট বি দ্য অ্যান্সার। ঠিক আছে, এটা হচ্ছে হার্ট। হার্ট কী করে? হার্ট যেটা করে সেটা রক্তকে পাম্প করে, পাম্প করে সারা শরীরে ছড়িয়ে দেয়, সারা দেহে, এটা হার্টের কাজ। ঠিক আছে, আচ্ছা ফুসফুস কী করে? এটা ধরো ফুসফুস, ফুসফুস কী করে? লাং, LUNG। লাং কী করে? O2 CO2 বিনিময় করে। ঠিক আছে, O2 CO2 কী করে? বিনিময় করে। ওকে, কিন্তু রক্তকে, ঠিক আছে, রক্তকে যে ব্যাটা তোমাদের কি করে? পরিশোধন করে, সে হচ্ছে কিডনি। কে করে? কিডনি। এই যে কিডনি পরিশুদ্ধ কে করে রক্তকে? সেটা হচ্ছে কিডনি। তো কারেক্ট আনসার আমাদের কী হবে? কিডনি উড বি দ্য কারেক্ট আনসার, দিস ওয়ান। চলো নেক্সট প্রশ্ন তোমাদের বলছে, হুইচ ব্লাড ভেসেল ক্যারিজ অক্সিজেনেটেড ব্লাড ফ্রম হার্ট টু বডি? সেটা হচ্ছে তোমাদের মহাধমনী। ঠিক আছে, মহাধমনী অর্থাৎ আয়োটা, আয়োটা,
অ্যান্সার হবে তোমাদের এখানে আর্টারি। এই আর্টটা এক টাইপের আর্টারিই বটে, ধমনিই বটে, ওই জন্য একে কি বলা হয়, আর্টারিই হবে। ঠিক আছে, ধমনি অ্যান্সার হবে। কিন্তু যদি বলা হয় দেহ থেকে তোমাদের হৃৎপিণ্ডে রক্ত কে নিয়ে যায়, তখন তোমাদের এখানে হবে ভেনা কাভা, মানে মহাশিরা। কি হবে, মহাশিরা। ঠিক আছে, এটা মনে রাখবে, তালুশাসী হবে। যাই হোক, মহাশিরা দুই টাইপের হয়, একটা হচ্ছে ঊর্ধ্ব মহাশিরা, সুপিরিয়র ভেনা কাভা, আর নিম্ন মহাশিরা। ঊর্ধ্ব মহাশিরা কাকে বলা হয়, যে মহাশিরা ব্রেন থেকে, ব্রেন থেকে হার্টে রক্ত নিয়ে যায়, তাকে বলা হয় ঊর্ধ্ব মহাশিরা। ব্রেন, মুখ, গলা, এইগুলো। আর নিম্ন মহাশিরা কাকে বলা হয়, দেহের নিচের অংশ থেকে, দেহের নিচের পার্ট, পা, ঠিক আছে, জননাঙ্গ, দেহের নিচের পার্ট, তার থেকে রক্ত কোথায় নিয়ে যায়, হার্টে নিয়ে যায়, তখন তাকে বলা হয় নিম্ন মহাশিরা। দেখো ছোটো ছোটো পয়েন্ট, বাট এগুলো দিয়ে যখন কোশ্চেন্সে হাত লাগে একটু বাজে হয়ে যাচ্ছে আমার, তো সেইগুলো দিয়ে তোমরা একটু মনে রাখবে। ঠিক আছে, এগুলো একটু মাথায় রেখো। কিন্তু যদি বলা হয় হৃৎপিণ্ড থেকে রক্ত ফুসফুসে যায় কোন পথে, তখন তোমাদের কী হবে, তখন অ্যান্সার হবে তোমাদের ফুসফুসীয় ধমনী পথে, পয়েন্ট টু বি নোটেড। আর যদি বলা হয় ফুসফুস থেকে রক্ত কোন পথে হৃৎপিণ্ডে আসে, অ্যান্সার হবে তোমাদের ফুসফুসীয় শিরা পথে। অলওয়েজ মাথা রাখবে, যখন রক্ত হৃৎপিণ্ড থেকে বেরোয় তখন ধমনী পথেই বেরোবে, সেটা দেহে যাক আর অন্য কোথাও যাক। আর অলওয়েজ মনে রাখবে, রক্ত যখন হৃৎপিণ্ডে ঢুকবে, সেটা ফুসফুস থেকে হোক, দেহ থেকে হোক, তখন শিরা পথেই ঢুকবে। কী পথে ঢুকবে, শিরা। ঠিক আছে, শিরা বানানটা আমি ভুল লিখছি, তালবস্যায় হস্যি হওয়া উচিত, তো শিরা। এটা ফুসফুসীয় ধমনী, এটা ফুসফুসীয় শিরা। হৃৎপিণ্ড থেকে রক্ত ফুসফুসে যাচ্ছে মানে হৃৎপিণ্ডের বাইরে যাচ্ছে, তো বাইরে যাবে অলস ধমনী পথে। এখানেও দেখো, দেহ, হৃৎপিণ্ড থেকে রক্ত দেহে যাচ্ছে মানে বাইরে যাচ্ছে, ধমনী পথে যাচ্ছে, সে যাই হোক না কেন অলওয়েজ ধমনী। আর হৃৎপিণ্ডে ঢুকবে যখন, শিরা পথে ঢুকবে, সে ফুসফুস থেকে ঢুকুক আর দেহ থেকে ঢুকুক। দেখো দেহ থেকে হৃৎপিণ্ডে ঢুকছে তখনও মহাশিরা, আর ফুসফুস থেকে হৃৎপিণ্ডে ঢুকছে তখন ফুসফুসীয় শিরা, ফুসফুস থেকে ঢুকছে ওই জন্য। ঠিক আছে, ফুসফুসীয় শিরা কিন্তু O2 যুক্ত রক্ত বহন করে, দেহের একমাত্র শিরা যে O2 বহন করে। আর ফুসফুসীয় ধমনী কিন্তু CO2 যুক্ত রক্ত বহন করে। কালকে দেখা গেলো এই দুটো দিয়ে তোমাদের কী করতে পারে, তোমাদের দিয়ে দিতে পারে হচ্ছে তোমাদের স্টেটমেন্ট বেস প্রশ্ন। তো আমি তোমাদের রিভাইজ করে দিলাম একবার। ঠিক আছে, চলো। কালকে একজন আমাকে ফোন করে বলছে যে স্যার, আমি সাধারণত বাংলা চ্যানেল দেখি না, হিন্দি চ্যানেলগুলো দেখি, হিন্দি চ্যানেলগুলো স্যার বাংলার থেকে অনেক ভালো পড়ে। দেখো একটা কথা বলি, কম্পিটিশন তো আছেই, ডেফিনেটলি বাংলা চ্যানেলগুলোর মধ্যেও আছে, আর হিন্দি চ্যানেলগুলোর সাথে বাংলা চ্যানেলগুলোরও আছে, তবে কমই আছে, কারণ আমরা মাইন্ড করি না, কারণ আমরা জানি ওরা বেশি ভালো, ওরা বেশি ভিউ হয় ইত্যাদি, আমরাও হয়তো কোথাও না কোথাও মেনে নিয়েছি। ঠিক আছে, এটা অ্যাজ এ হিন্দি বাংলা ভাষার ব্যাপার নয়, এটা ভাষা তো মানুষের ব্যক্তিগত জিনিস। ঠিক আছে, মায়ের থেকে পাওয়া ভাষাকে মাতৃভাষা বলি, যে ভাষায় যে কথা বলে সেটা তার ব্যক্তিগত ব্যাপার, সেটাকে কারাও উচিত না, সেটাকে নেওয়া উচিত না, সেটাকে রেখে দেওয়াই উচিত, সেটা অন্য জিনিস, ভাষার কথা বলছি না আমি। ঘটনা হচ্ছে এই হিন্দি বাংলা যে একটা ডিভিশন চলে আসে, এটা ব্যাড, এটা ভারতবর্ষের পক্ষে ব্যাড। ঠিক আছে, আমরা ভারতবাসী এটা বললেই ভালো হয়। ঠিক আছে, তো আমি বলবো যেটা, সেটা হচ্ছে যে তোমরা বাংলা চ্যানেলগুলোকে বেশি করে দাও, কনসেপ্ট ক্লিয়ারের জন্য তোমরা তাকে সুযোগ দাও তাদেরকে। ঠিক আছে, তাহলে ডেফিনেটলি বাড়বে। ঠিক আছে, তোমরাই যদি ওদিকে চলে যাও তাহলে আর বাড়বে কী করে, এটা তো ম্যাটার করে, তাই না? এটা দেখো, যেমন সে আবার একটা কথাও জুড়লো যে স্যার কিন্তু আপনার চ্যানেলটা আমি অন্যরকম পাচ্ছি, এটাও জুড়েছে, যেমন ভালো লাগলো শুনে। ঠিক আছে, কিছু করতে তো পেরেছি অ্যাজ এ বাঙালি হয়ে, এটা ভালো লাগছে। তো এটাই ব্যাপার বেসিক্যালি। ঠিক আছে, তো চেষ্টা করি। হ্যাঁ, বাংলাতে একটা জিনিস আছে যেটা আমার চ্যানেলের ক্ষেত্রেও আছে, আমি দেখেছি, সেটা হচ্ছে কি টাইমলি ক্লাস। এটা বাংলায় ল্যাক করছি, আমি নিজেও ল্যাক করি, এটাতে আমি ডেফিনেটলি অস্বীকার করবো না। এই টাইম ক্লাসটা দেওয়াটা খুব ইম্পর্ট্যান্ট, এটা আমি চেষ্টা করছি। ঠিক আছে, এটা আমি চেষ্টা করছি। তো হুইচ সাবস্ট্যান্স ইজ ইউজড অ্যাজ এ ড্রাইং এজেন্ট অফ ল্যাবরেটরিজ, ল্যাবরেটরিতে ড্রাইং এজেন্ট অর্থাৎ শুকিয়ে দেবে এমন পদার্থ হিসেবে কোনটাকে ব্যবহার করা হয়? অ্যান্সার ক্যালসিয়াম ক্লোরাইড হবে তোমাদের। ঠিক আছে, অ্যান্সার কী হবে তোমাদের? ক্যালসিয়াম ক্লোরাইড, দিস উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। পরীক্ষাগারে শুকনোকারী পদার্থ হিসেবে কোনটাকে ব্যবহার করা হয়? ক্যালসিয়াম ক্লোরাইড, CaCl2। দেখো CaCl2 ছাড়াও আরও কিছু আছে যাদেরকে এখানে তোমাদের ড্রাইং এজেন্ট হিসেবে ব্যবহার করা যায়, যেমন তোমাদের ম্যাগনেসিয়াম সালফেট। ঠিক আছে,
ম্যাগনেসিয়াম সালফেটকে কিন্তু ব্যবহার করা যায়, ম্যাগনেসিয়াম সালফেট, ঠিক আছে, MgSO4। যেমন তোমাদের ফসফরাস পেন্টাক্সাইড P2O5, ফসফরাস পেন্টাক্সাইড, একেও কিন্তু তোমাদের ব্যবহার করা যায় কিন্তু, ঠিক আছে, এইগুলো একটু মাথায় রেখো। এছাড়াও ক্যালসিয়াম অক্সাইডকেও ব্যবহার করা যায়, কিন্তু সবথেকে বেশি ব্যবহার করা একে, অর্থাৎ ক্যালসিয়াম ক্লোরাইডকে। ক্যালসিয়াম অক্সাইডকেও কিন্তু ব্যবহার করা যায়, CaO। যাই হোক, কারেক্ট আনসার আমাদের এটা হবে। চলো, আমি জানি এটা কোথা থেকে নিচে NCERT, বাট এই প্রশ্নটা এসেছিল। আর একটা আছে, মনে পড়লো, সোডিয়াম সালফেট, ঠিক আছে, সোডিয়াম সালফেটও কিন্তু ব্যবহার করা হয়, এটা মনে রেখো। কারণ যখন এরকম প্রশ্ন এসছে তখন কালকে হয়তো অপশান চেঞ্জ করে দিয়ে আবার প্রশ্নটা দিতে পারে, Na2SO4, ঠিক আছে, সোডিয়াম সালফেট। চলো পরের প্রশ্ন, বক্র দূরত্ব গ্রাফ, সময় গ্রাফ কী নির্দেশ করে? দেখো এটার মিনিং হচ্ছে, এখানে আমি তোমার একটা ছবি রেখেছি বেটার বুঝতে পারবে বলে। দেখো এখানে তোমাদের জিরোতে বেগ জিরো ছিল, সরি ডিস্ট্যান্স কভার করেছে জিরো, এই ওপরে যেটা গেছে এটা তোমাদের ডিস্ট্যান্স, অর্থাৎ 200 মিটার, 400 মিটার, 600 মিটার, 800 মিটার, 1000 মিটার। আর এখানে যেগুলো রয়েছে এগুলো সেকেন্ডে টাইম রয়েছে, 0 সেকেন্ড, 10 সেকেন্ড, 20 সেকেন্ড, 30, 40, 50, 60 সেকেন্ড, 70 সেকেন্ড, এইভাবে। আমরা দেখতে পাচ্ছি যখন এটা 10 সেকেন্ডে এসছে তখন এটা কিছু দূরত্ব অতিক্রম করেছে, তারপর যখন 20 সেকেন্ডে এসছে তখন থেকে আরও কিছু দূরত্ব অতিক্রম করছে, কিন্তু এই দূরত্ব যেটা অতিক্রম করছে এটা সমান নয়। সমান সময়ের ব্যবধানে দেখো 10 সেকেন্ড হয়েছে, এ যে দূরত্ব অতিক্রম করেছে 10 থেকে 20 সেকেন্ডে সেম দূরত্ব অতিক্রমও করেনি। দেখো এখানে এটা 0 যদি হয় এটাকে তুমি কত ধরে নিতে পারো, যদি ধরো এটা 100 ধরো, কিন্তু যখন তুমি 20 সেকেন্ডে এসছো তখন তুমি দেখছো এই 10 সেকেন্ড, দেখো 0 থেকে 10 সেকেন্ড হয়েছে মানে কত, 10 সেকেন্ডের গ্যাপ হয়েছে, 10 সেকেন্ডের গ্যাপে এটা 100 মিটার দূরত্ব অতিক্রম করেছে। কিন্তু ফার্দার আবার যখন 10 সেকেন্ড হয়েছে তখন কিন্তু সেখানে 200 মিটার দূরত্ব অতিক্রম করে, দেখো এখান থেকে এই অবধি গেছে। তো দেখতে পাচ্ছ সমান সময়ের ব্যবধানে সমান দূরত্ব অতিক্রম করছে না। তো সমান সময়ের ব্যবধানে যখন সমান দূরত্ব অতিক্রম করা হয় না তখন আমরা তাকে কি বলি, নন ইউনিফর্ম স্পিড বলি, ঠিক আছে, অর্থাৎ অসম গতি বলি তাকে। তো অসম গতি হবে, এটা কি নির্দেশ করে, অসম গতিকে নির্দেশ করে, এটা অলওয়েজ মাথায় রাখবে। যখন কার্ভ লাইন হবে, কার্ভ মানে কি বক্ররেখা, যখন এরকম বক্ররেখার লাইন হবে, ঠিক আছে, তখন সেটা কাকে ইন্ডিকেট করবে, অসম গতিকে নির্দেশ করবে। স্ট্রেট লাইন হলে কাকে নির্দেশ করবে, সুষম গতিকে। সমান সময়ের ব্যবধানে সমান দূরত্ব অতিক্রম করে, কীভাবে সেটা হয়, এরকম হবে, এই, ঠিক আছে, সেখানে দূরত্ব গতি চেঞ্জ হচ্ছে না, এটাও হবে, ঠিক আছে, বোঝাতে পারছি আমি। চলো পরেরটা। আচ্ছা, এইরকম সোজা লাইন না হয় এই হবে, ঠিক আছে, যেটা অরিজিন দিয়ে পাস করবে, ওটা তোমাদের ভেলোসিটি টাইম গ্রাফে হয়, এটা তোমাদের ডিস্টেন্স টাইম গ্রাফে হয়, এইটা তোমাদের হবে। এটা মানে কি বোঝাচ্ছে, যখন আমাদের 1 0 ছিল, এটা তো 0 নয়, 1 ধরি এটাকে, এটা 1 0 এইখানে, তখন আমাদের এইটুকু গেছে, তারপর আবার এখান থেকে এইটুকু গেছে, তারপর আবার এখান থেকে এইটুকু গেছে, এটা সমান সময়ের ব্যবধানে সমান দূরত্ব অতিক্রম করছে, ঠিক আছে। চলো, পৃথিবী কেন সূর্যের চারিদিকে পরিক্রমণ করে? দেখো এই যদি আমাদের সূর্য হয়, ঠিক আছে, পৃথিবী তার চারিদিকে প্রদক্ষিণ করছে কেমন করে, একটা উপবৃত্তাকার পথে কিন্তু প্রদক্ষিণ করে, ঠিক আছে, এটা হচ্ছে পৃথিবীর একটা পজিশন, এটা সূর্য, এটা পৃথিবীর আরেকটা পজিশন, এইভাবে তোমাদের প্রদক্ষিণ করে। তো কেন প্রদক্ষিণ করে, কারণ পৃথিবী বেরিয়ে যেতে চায় কিন্তু সূর্য তাকে টেনে ধরে রাখে, ঠিক আছে, সেখানে অ্যান্সার কী হবে, ডিউ টু দ্য সানস গ্র্যাভিটেশনাল ফোর্স অ্যান্ড আর্থস ফরওয়ার্ড ভেলোসিটি। পৃথিবী বেরিয়ে যেতে চাইছে আর সূর্য তাকে ধরে রাখতে চাইছে, এই দুটোর যে কম্বিনেশন রিয়াকশান তার ফলে কিন্তু পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরতে থাকে। সেম কারণে কিন্তু চাঁদও কিন্তু পৃথিবীর চারিদিকে ঘোরে, চাঁদও ঘুরছে না পৃথিবীর চারিদিকে, তো কীভাবে ঘুরছে, সেম কারণে, চাঁদ বেরিয়ে যেতে চাইছে আর পৃথিবীটাকে টেনে ধরে আছে, তো গ্র্যাভিটেশনাল ফোর্সের কারণেই এটা হয়। ওকে, চলো পরের প্রশ্ন বলছে যে অম্ল এবং ধাতব কার্বনেটের বিক্রিয়ায় কি উৎপন্ন হবে? দেখো অম্ল বলতে তুমি নিয়ে নাও HCl, আর ধাতব কার্বনেট বলতে ক্যালসিয়াম কার্বনেটকে নিয়ে নাও CaCO3। তো কী হবে, দেখো এই Ca এই Cl এর সঙ্গে যুক্ত হবে, তো CaCl2 উৎপন্ন হবে, ক্যালসিয়াম ক্লোরাইড উৎপন্ন হবে, এই এই অক্সিজেনের একটাকে নেবে, তৈরি করবে H2O তৈরি করবে, ঠিক আছে, আর দেখো পড়ে থাকছে কি, তাহলে তাহলে একটা কার্বন আর দুটো অক্সিজেন পড়ে থাকছে, তাহলে CO2 উৎপন্ন হবে। এটা হচ্ছে তোমাদের লবণ, ঠিক আছে, এটা হচ্ছে তোমাদের জল, আর এটা হচ্ছে তোমাদের কার্বন ডাইঅক্সাইড, তাহলে অ্যান্সার কী হবে, সল্ট ওয়াটার অ্যান্ড কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হবে। ওকে, চলো বলছে ইকোকার্ডিওগ্রাফিতে আল্ট্রাসাউন্ডের প্রধান ব্যবহার কী?
ঠিক আছে। ইকোকার্ডিওগ্রাফিতে আল্ট্রাসাউন্ডের প্রধান ব্যবহার কী? ইকোকার্ডিওগ্রাফিতে আল্ট্রাসাউন্ডের প্রধান ব্যবহার হচ্ছে টু এক্সামিন অ্যান্ড দ্য স্ট্রাকচার অ্যান্ড ফাংশন অফ হার্ট। কার্ডিও শব্দের অর্থ হচ্ছে হার্ট, ঠিক আছে। ইকো শব্দের অর্থ হচ্ছে, ইকো শব্দের অর্থ কী? সাউন্ডের যে ইকো আসে সেখান থেকে পাচ্ছ তুমি ইকো কথাটা, ঠিক আছে। প্রতিধ্বনি ইত্যাদি থেকে ইকো শব্দটা আসে, ঠিক আছে। তো হার্ট অ্যান্ড সাউন্ড, তো ডেফিনেটলি কী হবে? এক্সামিন দ্য স্ট্রাকচার অফ ফাংশন অফ হার্ট। চলো, এই টোটাল কোশ্চেন্স তোমাদের সায়েন্সের ছিল, ঠিক আছে। এর মধ্যে সায়েন্সই আমি কভার করলাম, কারেন্ট অ্যাফেয়ার্স কভার করছি না। কারেন্ট অ্যাফেয়ার্স আমি নেক্সট ভিডিওতে বড় করে তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স দেবো। আজকের এবং কালকের যে কারেন্ট অ্যাফেয়ার্স এটা টোটাল আসবে তোমাদের, ঠিক আছে। এক্সট্রা কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদের দেবো, অর্ডার অ্যান্ড র্যাঙ্কিংয়ের ওপর যে কারেন্ট অ্যাফেয়ার্স আছে, এবং তোমাদের অর্ডার অ্যান্ড র্যাঙ্কিংয়ের ওপর কিন্তু রিজনিংও আছে, কারেন্ট অ্যাফেয়ার্সও আছে, মানে কোন দেশ কোন জায়গায় দাঁড়িয়ে আছে, এবং তোমাদের বিভিন্ন যে যুদ্ধভ্যাস হচ্ছে তার উপর বেস করে কিছু কারেন্ট অ্যাফেয়ার্স আমি তোমাদের তুলবো, ঠিক আছে। এক্সট্রা ওখানে থাকবে। ওকে, থ্যাংক ইউ। পিডিএফ তোমরা টেলিগ্রামে পেয়ে যাবে, টেলিগ্রাম তোমরা চেক করো, টেলিগ্রামে তোমার পিডিএফ পেয়ে যাবে। আমাদের 3-4টে ভিডিও মানে পিডিএফ দেওয়া বাকি আছে, সেগুলো সব আজকে তোমাদের টেলিগ্রামে দিয়ে দেওয়া হবে।